নমস্কার। প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত অন্তর্লীনা উপন্যাসটির তৃতীয় পর্ব শুরু করছি। একটি পূর্ণযৌবনা নারীর একান্ত সাহচর্যে, তার চটুল রসিকতায়, কৌতুক বচনে বিদ্ধ হয়েও কোনো মনোবিকলন হয়নি তার। কৃষাণু ভাবতে থাকে, হয়তো অহেতুক ভয়ে ভয়ে মরেছে সে এতদিন। নারী ভীতিটা হয়তো নিতান্তই রজ্জুতে সর্পভ্রম। রজ্জুতেই বা কেন, পুষ্পমাল্যে বুকে তুলে নিলেই দেখবে আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই ফুলের সৌরভে আচ্ছন্ন হয়ে আসছে মন। তার পিলব স্পর্শ সুখে অবশ হয়ে আসছে দেহ। মাঝি বলে, মাঠানকে নিয়ে আপনি ছয়ের ভিতর গিয়ে বসুন বাবু। কৃষাণু বাধা পেয়ে বলে, কেন? বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে দু একটা। পালটা ইতিমধ্যে নামিয়ে নিয়েছে মাঝি। হাওয়া বইছে উল্টো দিক থেকে। নৌকা অতি ধীর বেগে অগ্রসর হচ্ছে। কটা বাজলে বাবু? কৃষাণুর হাতে ঘড়ি নেই। ইভা মণিবন্ধের দিকে তাকিয়ে বলে, 6টা বাজে। মাঝির মুখটা গম্ভীর হয়ে ওঠে, প্রাণপণে বৈঠায় টান দেয়। ইভা লক্ষ্য করে দেখে আশপাশে একখানাও নৌকো নেই। জ্যৈষ্ঠের সন্ধ্যা, কালবৈশাখী ঝড় আসা বিচিত্র নয়। ঝড়জল হচ্ছেও মাঝে মাঝে। মাঝগাঙা অবশ্য ওরা পার হয়ে এসেছে অনেকক্ষণ, কিন্তু ওপারের তটভূমি এখনো অনেকটা দূরে। মিনিট পাঁচেক পরে ইভা অনুভব করল যে মাঝির আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও নৌকো এক তীরও অগ্রসর হচ্ছে না। স্থানুর মতো বসে আছে কৃষাণু। সে কি আন্দাজ করেছে বিপদটা? মুখ দেখে বোঝা যায় না কিছু। ঘড়ির দিকে আর একবার তাকিয়ে ইভা বলে, 6টা 7 হয়ে গেল যে। পাড়ে যাবার আগেই বান এসে যাবে নাকি? দাঁত দুটো তুলে ফেলেছে মাঝি নৌকোর গলুইয়ে। ওপাশে ছোট্ট ছেলেটার হাত থেকে হালটা কেড়ে নিতে নিতে বলে, এসে যাবে না মাঠান, এসে গেছেন। আপনি ভিতরে যান, জোর করে ধরে থাকুন বাবুর হাত, জোর ধাক্কা লাগবে কিন্তু। কৃষাণু বসেছিল, মাথা তুলে তাকাতেই একটি অপূর্ব দৃশ্য ফুটে ওঠে ওর চোখের সম্মুখে। গঙ্গার দক্ষিণ প্রান্ত থেকে ভীম বেগে ছুটে আসছে গৈরিক বসনা এক উন্মাদিনী। এপার থেকে ওপার পর্যন্ত বিস্তৃত একটা খাড়া পাঁচিল। বহু দূরে রয়েছে এখনো পাঁচিলটা। ওর উচ্চতাটা আন্দাজ করা যাচ্ছেই না। শ্রাবণ রাত্রির মেঘ ডম্বরুর মতো একটা গুরু গুরু গম্ভীর আওয়াজ ভেসে আসছে দূর থেকে। শিকল বাঁধা একটা বয়াকে আত্মসাৎ করে ফেলল সেই জলপ্রাচীর। কচুরিপানার ভাসমান একটা বড় চাঙড় তারপর পড়ল তার কবলে। শূন্যে উৎক্ষিপ্ত হয়ে মিলিয়ে গেল মুহূর্তে। মাঝে চিৎকার করে ওঠে, সামাল বাবু সামাল, উঠে দাঁড়াবেন না, শুয়ে পড়ুন, পাটা তো নাকড়ে ধরুন। ভয় নেই, আমি হাল ধরে আছি। সেই সাবধানমানী কৃষাণুর কর্ণকুহরে প্রবেশ করল না। ও সম্পূর্ণ অভিভূত হয়ে পড়েছিল এই অপূর্ব দৃশ্যের সামনেই। স্থির অচঞ্চল নৌকোর ছইয়ের ভিতর নয়, বাইরে এসে উঠে দাঁড়ালো সে। জলের প্রাচীরটা অনেক দূরে গিয়ে এসেছে। কাল নাগিনী ক্রুদ্ধ গর্জন স্পষ্ট শোনা যাচ্ছে এবার। পরিষ্কার দেখা যাচ্ছে তটের উপর আছড়ে পড়া জোয়ারের ফেনিল আক্রোশ। তটরেখা খুব দূরে নয়, ঘাটে দাঁড়িয়ে আছে একসার মানুষ। ওদের নৌকোর দিকে হাত দেখিয়ে চিৎকার করে ওদের মধ্যে একজন কি যেন বলল। বাতাসের শব্দে ভেসে গেল সে সাবধান বাণী। ছোট ছেলেটা ঘটিবাটি সামলে বসেছে, পাটাতন আঁকড়ে ধরে। ওকে উঠে দাঁড়াতে দেখে মাঝি শেষবারের মতো চিৎকার করে ওঠে, ক্যাপামি করবেন না বাবু, মাঠানকে ধরুন। মাঠান? তাই তো, সে তো একা আসেনি নৌকোয়। তন্ময় ভাবটা কেটে যেতেই ওর মনে প্রশ্ন জাগে, কোথায় ওর সঙ্গিনী? মৃত্যুপ্রাচীর এসে পড়েছে অতি নিকটে। পাশ ফিরতেই দেখতে পায় কৃষাণু ইভা এসে দাঁড়িয়ে আছে ওর পাশটিতে একেবারে পাঁজর ঘেঁষে। সেদিকে তাকাতেই ওর হাত দুটি ধরে ফেলে ইভা। হাত ধরা তো নয়, আশ্রয় খোঁজা। ছাইয়ের মতো সাদা হয়ে গেছে তার মুখ। জোড়া ভ্রুর নিচে দুটি ভীত আতঙ্কিত চোখে মৃত্যু ভয়ের আরতি। কৃষাণু দৃঢ় মুষ্টিতে ওর হাত দুটি ধরে প্রায় কানে কানে বলে, ভয় কি ইভা, আমি তো আছি। ইভার বিষীর্ণ বেপথুমান ওষ্ঠাধরে ফুটে ওঠে দুটি কথা, তুমি তুমি আমাকে জোর করে ধরে থেকো।
আর ঠিক সেই মুহূর্তে মাঝি চেঁচিয়ে উঠল, জয় শম্ভু! আর পরেও মুহূর্তে নৌকোর তলদেশে লাগলো প্রচণ্ড আঘাত, যেন গঙ্গাগর্ভ থেকে অতিকায় একটা প্রাগৈতিহাসিক সরীসৃপ ওদের নৌকোয় ধাক্কা মারল। একেবারে খাড়া হয়ে ওঠে নৌকোটা গলুয়ের মাথায় মাঝিকে নিয়ে। আতঙ্কের যে তুঙ্গ শীর্ষে উঠে মানুষ ভালো মন্দ উচিত অনুচিত বোধ হারিয়ে আত্মরক্ষার প্রেরণায় আঁকড়ে ধরতে চায় জীবনটাকে, ইভা এই প্রচণ্ড আঘাতে তেমনি আত্মহারা হয়ে সবলে ঝাঁপিয়ে পড়ে কৃষাণুর বুকের উপর। জড়িয়ে ধরে তার কণ্ঠ। টাল সামলাতে পারে না কৃষাণু, ইভাকে বুকে নিয়ে উল্টে পড়ে নৌকোর উপর। ওর পেশিবহুল বুকের উপর কতক্ষণ উপুর হয়ে পড়েছিল এবার তা খেয়াল নেই। কৃষাণু কিন্তু একটি পলকের জন্য চেতনা হারায়নি। বিপদ কেটে যাবার পরেও কয়েকটা মুহূর্ত দেরি হয় দৃঢ়বদ্ধ ইভার আলিঙ্গন পাশ থেকে নিজেকে মুক্ত করে নিতে। নৌকা তখনও দুলছে বেশ, কিন্তু ওরা উঠে পড়েছে জোয়ারের মালভূমিতে। আঁচল সামলে নিয়ে ইভা আবার গিয়ে বসেছে তার জায়গায়। দুজনেই ভিজে গেছে একেবারে। মাঝি তিরস্কার করে বলে, স্বামীর হাত ধরে বসিয়ে রাখতে পারো না? তুমি কেমন মেয়ে মানুষ গো মাঠান! এবার মুখটা একেবারে বুকের উপর ঝুঁকে পড়েছে। কপালের টিপটায় জলে ধুয়ে সারা মুখে লেগেছে নাকি, মুখটা হয়ে উঠেছে টকটকে লাল। কৃষাণু চুপি চুপি বলে, লাগেনি তো আপনার কোথাও? মাথা না তুলে ঘাটটা নাড়ে ইভা, জানায় কোথাও আঘাত লাগেনি তার। কৃষাণু মনে মনে ভাবে, ওকে যদি ইভা ঠিক এই প্রশ্নটাই করত তাহলে সে কিন্তু অমনভাবে মাথা নাড়তে পারত না। লেগেছে, প্রচণ্ড আঘাত লেগেছে তার। প্রবল বন্যার চাপে যেমন করে ভেঙে পড়ে বাঁধের আগল, তেমনি করে ভেঙে চুরে গুঁড়িয়ে গেছে ওর আফসোসের একটা ভ্রান্ত ধারণা। ভিজে কাপড় বদলাবার আর উপায় নেই। স্টেশনে পৌঁছে কৃষাণু একবার বলে, শাড়িটা পাল্টে নেবেন ওয়েটিং রুমে? ইভা মাথা নেড়ে জানায়, না না, তার দরকার হবে না। চুটুল ইভা ভিজে যেন চুপসে গেছে। সে বলে, আপনি যখন ভেজা পাঞ্জাবিটা পাল্টাতে পারবেন না তখন আর এক যাত্রায় পৃথক ফল হয়ে লাভটা কি? বলে না, এটা ছাড়লেই তো সেই চাঁপা শাড়িটা পরতে হয়, সেটা কি উচিত হবে? বলে না, এই ধরনের আরও হাজারটা কৌতুক মাখা কথা। শুধু মাথা নেড়েই বলে, না। ফার্স্ট ক্লাসের একটা নির্জন কামরায় উঠে বসলে ওরা দুজন, কিন্তু নির্জনতাকে আর ভয় করে না কৃষাণু। আধ ঘন্টা আগে কি একটা কথা বলেছিল কৃষাণু, যেটা নাকি ইভার মতে আধ ঘন্টা পরে বলা উচিত ছিল। এখন সেই সুসময় এসেছে। জানলা দিয়ে রূপালি আলো এসে ছড়িয়ে পড়েছে কামরার মধ্যে, বৃষ্টি ধোয়া চাঁদের আলো। অনেক কথাই বলতে পারত কৃষাণু, কিন্তু বলল না, যেন এই চুপ করে থাকাটাই এখন সবচেয়ে বেশি রোম্যান্টিক। কথার সৃষ্টি তো এমন চুপ করে থাকার জন্যই। কথার পরে কথার মালা গেঁথে অপরিচিত দুটি মানুষ দূর থেকে কাছে আসে এমন একটা নীরব প্রহরে মৌন স্তব্ধতায় ডুবে থাকতে। এবার সেই নির্জন ঘরেও প্রায় ফিসফিস করে বলে, এদিকে সরে আসুন, আপনার পাঞ্জাবিতে সিঁদুরের একটা দাগ লেগেছে, মুছে দিই। এতক্ষণে লক্ষ্য হয় বুক পকেটের কাছে ক্ষণিক বিহব্বলতার রক্তিম স্বাক্ষরটাকে। খুশি হয়ে ওঠে সে। আজকের দিনটা ওর বিজয়ের দিন। ইভা বহুদিন বহুবার ওর পা ধরে টেনেছে। লাজুক কৃষাণু সহ্যই করে গেছে এতকাল। আজ একটা জুৎসই জবাব দেবার দুর্লভ সুযোগটা সে কিছুতেই ছাড়তে পারল না। বলল, দাগটা শুধু পাঞ্জাবির উপর দিকেই লাগেনি ইভা দেবী, নিচের দিকেও লেগে থাকতে পারে। সেটাকে যখন মুছে যাবে না তখন এটাও থাক না। ইভার কর্ণমূল লাল হয়ে ওঠে, কোনো জবাব দিতে পারে না। হয়তো কথা বলতেই ভালো লাগছিল না তার, তাই চুপ করে বসে থাকে জানলার কাছে গালটা চেপে। কৃষাণুও চুপ করে বসে থাকে, রসে রসে রোমন্থন করে আজকে সারা দিনের স্মৃতিকে। আজ সে দিগ্বিজয়ী। দিনের শুরুতে নির্জন ঘরে যে মুখরা মেয়েটির উপস্থিতিতে অস্বস্ত বোধ করতে হয়েছিল, দিনের শেষে তাকে চূড়ান্তভাবে নীরব করে দিয়েছে সে। ট্যাক্সি করে ইভাকে তার খুড়শ্বশুরের বাসায় পৌঁছে দেওয়ার সময় শুধু বললে, আপনার বাবাকে বলবেন তার প্রস্তাবে আমি রাজি আছি। আর্তস্বরে ইভা বলে,
তার মানে? তার মানে দীর্ঘদিনের একটা ভ্রান্ত ধারণা আজ আমার ভেঙে গেছে। আমি বুঝতে পেরেছি আমি স্বাভাবিক, আর ৫ জনের মতোই আমি। এভা বিহ্বলভাবে প্রশ্ন করে, কি করে বুঝলেন? মা গঙ্গা আজ আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। মাস দুয়েক হলো কলকাতায় স্কুল কলেজ সব খুলে গেছে। আরব সাগরের জল এসে পৌঁছেছে চেরাপুঞ্জিতে, নেমেছে ধারাস্রোতে কলকাতায়। পথঘাট ভরে গেছে জলে। তারপর হালকা হয়ে এসেছে আবার আকাশ। এই কমাসে কৃষাণুও বদলে গেছে বেশ, আকৃতিতে না হলেও প্রকৃতিতে। এতদিন ট্রামে উঠে ওর গতিভঙ্গিটা ছিল নাগার অফ ব্রেক বলের মতোই একঘেয়ে। ফুটবোর্ডে পিচ খেয়ে ডান দিকে ভাঙত সে, এটা তার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল ক্রমে। পারতপক্ষে ফুটবোর্ডে পা দিয়ে বাঁ দিকে তাকাতই না। তাকালেও সামনের একজোড়া সিটের মাথার উপর দিয়ে ফেলত দৃষ্টি। না দেখলেও নিকটবর্তী সিটের অধিবাসিনীদের উপস্থিতি সম্বন্ধে সে থাকত পূর্ণ সচেতন। শর্ট ফাইন লেগের প্রসারিত কর ফিল্ডম্যানকে চোখে না দেখেও যেমন ভুলতে পারে না ব্যাটসম্যান, ও জানত সেদিকে দৃষ্টির একটা ছোট খোঁচা তুললেও মারাত্মক পরিণতি হতে পারত তার। হয়তো একটাম লোক চিৎকার করে উঠত, হাউস দ্যাট। হয়তো লেগ আম্পায়ারের মতো হাতটা তুলে কন্ডাক্টর ওকে নেমে যেতে বলতো। কিন্তু আজকাল আর অতটা ভয় করে না। আত্মবিশ্বাস ফিরে এসেছে ক্রমে। হাতে জমে যাওয়া ব্যাটসম্যানের মতোই জোরালো হিট করে দেখেছে লেডিস সিটের দিকে। শুধু চোরা গ্ল্যান্স নয়, সজোর হুক করেও দেখেছে। না, আউট সে হয়নি। বহুবার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে সে দেখেছে ওদিকে। নানান বেশে নানান বয়সের মেয়েকে দেখেছে। দৃষ্টি বিভ্রম হয়নি একবারও। বুকে খাতা চাপা কলেজের ছাত্রী, বাঁ হাতে রিস্টওয়াচ বাঁধা অফিস কামিনী, সাদা ঘোমটা বাঁধা অ্যাংলো ইন্ডিয়ান নার্স, লাল নীল সবুজ হলদে রঙের ধনেখালি, শান্তিপুরে, মাহেশ্বরী আর কাঞ্জিভরমই নজরে পড়েছে। কাচ অথবা সেলোফেন নয়। খুশিয়াল হয়ে উঠেছে কৃষাণু। ওদের একজন অধ্যাপক রোল নাম্বারের বদলে নাম ধরে ডাকতেন। বহুবার শুনে শুনে মিষ্টি নামের একটা মালা মুখস্থ হয়ে গিয়েছিল তার। দীপালি বসু, দীপ্তি রায়, সুলেখা সান্যাল, ছায়া বিশ্বাস। অথচ ও কাউকে চিনত না। এতদিনে কৃষাণুর সাহস হয়েছে। সেদিন ভবেশবাবুর ডাকে তালে তালে ও মুখ তুলে দেখল। প্রথম উপলব্ধি করল এই নামের মালায় প্রত্যেকটি ফুল এক একটি পৃথক সত্তাকে চিহ্নিত করে। ওরা একে একে উঠে দাঁড়িয়ে সাড়া দিল, প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, ইয়েস প্লিজ। ও মুখ তুলে তুলে দেখল দীপালি বসুর বেনি, দীপ্তি রায় ঝুমকো দুল, সুলেখা সান্যালের রক্তিম সীমান্ত আর ছায়া বিশ্বাসের সরু ফ্রেমের চশমা। কিনল সহপাঠিনীদের। ওর ইচ্ছে করছিল সবকটি মেয়েকে নিমন্ত্রণ করে কফি হাউসে, নিয়ে গিয়ে খাইয়ে দেয়। সবকটি মেয়েকে দল বেঁধে নিয়ে যায় লাইট হাউসে। মায়ের সাহচর্য পায়নি কৃষাণু। ছোট বোন, বড়দিদি, মাসি, পিসি, এমনকি দূর সম্পর্কের একটা পাতানো বৌদিও পায়নি বেচারি। পেলে হয়তো এ দশা হতো না। মেয়ে মানুষ জাতটাকেই ও এড়িয়ে চলত ভয়ে। তার স্কেচবুকে নারী চরিত্রে তার স্থান হয়নি কোনোদিন। প্রমীলা রাজি নাকি পুরুষের প্রবেশাধিকার ছিল না। তার কনভার্স থিওরিমটা মহাকবির পরিকল্পনাতে আসেইনি। কৃষাণুর মনোরাজ্য ছিল তারই একটা বাস্তব উদাহরণ। শতাব্দীর প্রায় চতুর্থাংশে এমন একটা রাজ্যে বসবাস করে হঠাৎ ঘা খেল কৃষাণু দুটি রমণীর অনধিকার প্রবেশে। দুটি নয়, তিনটি। প্রথমত কৌতুকময়ী চটুল ইভা, দ্বিতীয়ত অন্তরালবর্তিনী সাহা, তৃতীয়ত উইংসের আড়ালে প্রতীক্ষমানা আইভি। সেদিনের গঙ্গাবক্ষে দুর্ঘটনার পর ইভাও সরে গেছে নেপথ্যে। শ্বশুরবাড়িতেই থাকে সে। কচ্ছিৎ কখনো এসেছে ঘোষাল সাহেবের বাড়ি। কিন্তু মনে হয়েছে কৃষাণুর সে যেন সুকৌশলে এড়িয়ে গেছে সম্ভাব্য সাক্ষাৎ। কারণটা ঠিক আন্দাজ করে উঠতে পারেনি। হয়তো সেদিনকার ক্ষণিক বিহ্বলতার জন্যে সে মর্মান্তিক লজ্জিত। হয়তো পাঞ্জাবের তলায় লাগা রক্তিম চিহ্নটার উল্লেখে সে মরমে মরে গেছে। সযত্নে এড়িয়ে চলছে ওকে। আইভের সম্বন্ধে অবশ্য কিছুই জানে না। ভবতারণ সে প্রসঙ্গ আর তোলেননি। আর ইভার সঙ্গে তো দেখাই হয় না। এদিকে সাহা মিত্র ওর মনের দুয়ার খুলে দিয়েছে অনেকটা। প্রতি সপ্তাহে ২-৩খানি চিঠি সে পায়।
2-3খানি চিঠি সে লেখে, একটি একটি করে পাপড়ি মেলে যেমন করে ফুটে ওঠে পদ্মফুল, বাতাসে বিলিয়ে দেয় আপন সুগন্ধ, ঠিক তেমনি করেই ওদের পরিচয় ক্রমে ক্রমে বিকাশ লাভ করছিল। অনেক সহজ হয়ে এসেছে সম্বন্ধটা, আন্তরিক হয়েছে বন্ধুত্ব। গার্ড ফাইলে সাহার চিঠি আর তার উত্তর তারিখ মিলিয়ে পর পর এঁটে রেখেছে। কতবার এগুলো পড়েছে তার ঠিক নেই, এখনও পড়ে। চিঠিতে সাহা লিখেছে, তোমার চিঠি পেয়ে মনটা খারাপ হয়ে গেল। এমন করে নিজেকে ক্ষয় করছো কেন? অতগুলো টিউশনি করতে হবে না তোমাকে, তাহলে পড়াশুনো করবে কখন? ফার্স্ট ক্লাস তোমাকে পেতেই হবে। শুধু তাই নয়, যথেষ্ট পড়বার সময় পেলে তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তারপর নিশ্চয়ই কম্পিটিটিভ পরীক্ষা দেবে, তাই নয়? আমি বলি কি, এক কাজ করো না কৃষাণু, আমার কাছ থেকে কিছু ধার নাও। আমার অনেক টাকা, বুঝলে? এমন কিছু 1,50,000 নয়, তবু যথেষ্ট টাকা রেখে গেছেন বাবা আমাদের 3জনের জন্য। টুকলির বিয়ে সম্বন্ধ হচ্ছে, মাসিমাই আমাদের গার্জেন, মেসোমশাই জীবিত থাকতেই। দাদা মত দিয়ে চিঠি লিখেছে, বলেছে সুপাত্র পেলে তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। বেঁকে বসেছে টুকলি। এমন বোকা মেয়েটা জানলে বলে, দিদির বিয়ে না হলে আমি বিয়ে করব কি করে? অনেক করে তাকে বোঝানো হয়েছে, রাজি হয়েছে শেষ পর্যন্ত। ওর বিয়ে মাস 2-এর মধ্যেই দিয়ে দেব। ভালো পাত্র পেয়েছি একজন। দাদা ফিরে আসতে আসতে আমিও পাশ করে বের হব। দাদার ইচ্ছে তারপরে আমরা দুজনে এখানেই প্র্যাকটিসে বসি। আমার ইচ্ছে তারপর আমিও একবার বাইরে যাব। একা যদি যেতে সাহস না পাই, তুমিও সঙ্গে যেতে পারো। তারপর একসঙ্গে দুজনে ফিরে আসবো। তুমিও একটা ডিগ্রি টিগ্রি নিয়ে আসবে। আমি জানি দাদা তাতে আপত্তি করবে না, কিন্তু সে তো অনেক পরের কথা। আপাতত তুমি কিছু টাকা ধার নাও আমার কাছ থেকে। টিউশনিগুলো ছেড়ে দিয়ে উঠে পড়ে লেগে যাও তো পরীক্ষার পড়ায়। সত্যিবার কথা ভেবে অত ব্যস্ত হয়ে উঠছো কেন এখন থেকেই? কত রকমভাবেই তো শোধ দিতে পারো তুমি। আর কিছু না হোক, পরে যখন চাকরি করবে তখন না হয় ইনস্টলমেন্টে শোধ করে দিও। কৃষাণু মূর্খ নয়। এই চিঠির ছত্রে ছত্রে যে ইঙ্গিত করেছে সাহা, তার অর্থ বোঝবার মতো বাংলা ভাষাজ্ঞান তার আছে। কিন্তু সে তো পাগল নয়, তাই ওর প্রচ্ছন্ন ইঙ্গিতটুকু না বুঝবার ভান করে লম্বা লম্বা জবাব লেখে। ও কথা এড়িয়েই যায়। জগদীশ দে দার্জিলিং থানায় সম্প্রতি বদলি হয়ে এসেছেন। মধ্যবয়সী ধুরন্ধর ওসি, ডিপার্টমেন্টে সুনাম আছে তার। ভবতারণ ঘোষালে প্রিয় পাত্র। সকালবেলাতেই তিনি একটা ট্র্যাঙ্ক টেলিফোন পেয়েছেন। বড় কর্তা নির্দেশ দিয়েছেন বিশেষ প্রয়োজনে তার মধ্যমা কন্যাটিকে কলকাতা পাঠিয়ে দিতে। আইভি দার্জিলিংয়ে একটি কনভেন্ট থেকে সিনিয়র কেমব্রিজ পড়ে। জগদীশ দে তার লোকাল গার্জেন। সব ব্যাপারেই ঘোষাল সাহেবের নির্দেশ একেবারে স্পেসিফিক। আগামী মঙ্গলবারে সকালে প্লেনে যেন আইভিকে পাঠিয়ে দেওয়া হয়। জগদীশবাবু বিশ্বস্ত কোনো লোক দিয়ে আইভিকে হোস্টেল থেকে আনিয়ে একেবারে বাগডোগরার প্লেনে তুলে দেওয়ার ব্যবস্থা করেন যেন। দমদমে ভবতারণবাবু স্বয়ং তাকে লুফে নেবেন বাউন্ডারির শেষ সীমায় দাঁড়ানো ফিল্সম্যানের মতো। নির্দিষ্ট প্রাঞ্জল, যদিও প্রাণটা জল হয়ে যায়নি প্রৌঢ় জগদীশের। তিনি জানেন যে ভবতারণ জানেন তার কন্যার স্বভাব, এবং আরও জানেন যে কন্যাটি প্যারাসুট ল্যান্ডিংয়ে অভ্যস্ত নয়, তাই এ ব্যবস্থা। জগদীশচন্দ্র এও জানেন যে এইসব আনঅফিসিয়াল নির্দেশ নির্ভুল ও যথাযথভাবে পালন করার অর্থ CKB এবং BKA করা। তিনি নিজেও তা করে থাকেন তার অধস্তন কর্মচারীদের বাৎসরিক CCRে। এ জাতীয় আনঅফিসিয়াল অর্ডার পালন করতে গিয়ে অফিসিয়াল কাজে যদি কিছু গাফিলতি হয় তাতে ক্ষতি হয় না। অফিসিয়াল কাজ অষ্টম খুন পর্যন্ত অপেক্ষা করতে পারে। তাই সর্বপ্রথমেই তিনি একটা টেলিফোন করলেন এয়ার অফিসে। বুক করতে চাইলেন মঙ্গলবারের সকালের সার্ভিসের একটি আসন। এয়ারলাইন্সে একটি মেম সাহেব আছেন, তাকে যতবারই টেলিফোন করেছেন ততবারই শুনেছেন সিট নেই। অদ্ভুত সুমিষ্ট মহিলার কণ্ঠস্বর, মর্মান্তিক দুঃসংবাদ দেবার জন্য সদা উদ্যত। সুমিষ্টতম কণ্ঠস্বরে তিনি এবারও জানালেন সে পিত্তি জ্বালানো বার্তাটি। রিগ্রেট স্যার, নো অ্যাকোমোডেশন। শুধু মঙ্গল নয়, আগামী 3 দিনের সব আসন পূর্বে সংরক্ষিত করা হয়েছে। কিন্তু জগদীশদাও ব্যাঘ্র শাবক, দুধে দারোগা তিনি।
পরিচয় দিতে হলো তাকে, জানাতে হলো বিশেষ জরুরি কাজে মঙ্গলবারের সকালেই প্লেনে একজনকে কলকাতায় পাঠাতে হবেই। স্টেট এমার্জেন্সি, যার বাড়া কথা নেই। আসন যদি না থাকে তাহলে মাল কমিয়ে পাউন্ডেজ ঠিক রেখে একটি অতিরিক্ত আসনের ব্যবস্থা করতে হবে। আধ ঘন্টা ধস্তাধস্তি করে 2-3 জায়গায় টেলিফোন করে অবশেষে পাকাপোক্ত ব্যবস্থা হলো। এবার আইভিকে হোস্টেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে হবে। সকালে ডাক্তার দেখা হয়নি। কাল রাতে জলাপাহাড় অঞ্চলে একটা সিঁদুর চুরি হয়েছে। সকালেই থানায় এসে পৌঁছেছে এফআইআর। লোকজন গ্রীষ্মের ছুটিতে আসতে শুরু করেছে, আর ওদেরও কর্মতৎপরতা বাড়তে শুরু করেছে। ওখানেও এনকোয়ারিতে কাউকে পাঠাতে হবে। আরও কত কাজ পড়ে আছে। তা যাক, সর্বপ্রথমেই মিস ঘোষালের বখেরাটা মিটিয়ে ফেলা দরকার। ঝরাচুরো আটতে থাকেন জগদীশবাবু। স্ত্রী মণিমালা কেটলিতে গরম জল ঢালতে ঢালতে বলেন, এখনই বেরোচ্ছ নাকি? হ্যাঁ, শুনলে না ঘোষাল নন্দিনীকে কলকাতা পাঠাতে হবে? সে তো মঙ্গলবারে যাবে, এখনই অত উতলা হয়ে উঠলে কেন? হাসেন জগদীশবাবু। মেয়ে মানুষ কি বুঝবে? এসব কাজ সুচারুরূপে সম্পন্ন করার তাৎপর্যটা বোঝবার বুঝতে থাকলে 12 হাত কাপড়েও কাঁচা দেয় না। কাজটা সহজ নাকি? আইভি মেয়েটি কী ধাতুতে তৈরি তা কী করে বুঝবে? বাঘের বাচ্চা বাঘই। আইভিকে তিনি রীতিমতো ভয় করে চলেন, বস্তুত ঘোষাল সাহেবের চাইতেও বেশি। যদিও খাতা কলমে তিনিই নাকি আইভির লোকাল গার্জেন। মণিমালা পাউরুটি কাটতে কাটতে বলেন, খাবার হয়ে গেছে, খেয়ে নাও। বেল কষতে কষতে জগদীশ বলেন, আগে মিস ঘোষালের সঙ্গে দেখা করে ব্যাপারটা তো পাকা করে আসি। মণিমালা বাঁকা হাসি হেসে বলেন, সকালবেলায় টেলিফোনটা পেয়ে তুমি একেবারে খুশিতে ডগমগ হয়ে উঠেছ দেখছি। গুনগুন করে ঠুংরি ভাজ্য মনে হচ্ছে। ঠুংরি ভাজ্যি বটে। বেলটা খুলে ফেলে নতুন করে কষতে শুরু করেন জগদীশ। আরে, অভিসারিকা রাধার মতো বেলটু বন্ধ খুলু খুলু যায়, হয়ে পড়ছি না। নিজে দৌড়বার অত দরকারটা কি? একটা টেলিফোনে বলে দাও না মেজধিঙ্গিকে, ওদের হোস্টেলে তো ফোন আছে। মণিমালা ঘোষাল সাহেবের পরিবারভুক্ত সকলকেই চেনেন। ইভার সঙ্গে অন্তরঙ্গতাও আছে। ঘোষাল সাহেবের 3 কন্যাকে ওরা স্বামী স্ত্রীর নতুন নামে উল্লেখ করতেন জনান্তিকের কথোপকথনে। বড় ধিঙ্গি, মেজ ধিঙ্গি আর ছোট ধিঙ্গি। দার্জিলিংয়ে আসার আগে জগদীশ ছিলেন দমদমে। তখন ঘোষাল সাহেবের বাড়িতে বহুবার গিয়েছেন মণিমালা। বড় ধিঙ্গির সঙ্গে বন্ধুত্ব হয়েছে, ছোট ধিঙ্গিকেও তিনি স্নেহ করেন। কিন্তু দু চোখে দেখতে পারেন না এই নেকি অর্থাৎ মেজ ধিঙ্গিকে। অথচ ভাগ্যের এমন খেলা, ওর স্বামী হচ্ছেন এই মেজ ধিঙ্গির অভিভাবক। জগদীশ বলেন, মেজ ধিঙ্গিকে তো তুমি চেনো না, তাই রসিকতা করছো। ও বাপ কো বেটি সিপাই কো ঘড়ি। 2 দিন ধরে তোষামত করে তবেই যদি রাজি করাতে পারি। রায় বিনোদিনী আদৌ কলকাতা যেতে রাজি হলে হয়। জানি না এখন কার সঙ্গে ওর রাসলীলা চলছে। যদি ওর লেটেস্ট কেষ্টটি কলকাতাবাসী হন, তাহলে হয়তো বায়না ধরে বসতে পারেন মঙ্গলবার না সোমবারে প্লেনেই তিনি যেতে চান। আর এই দার্জিলিং পাহাড়ে যদি হয় তার বর্তমান বৃন্দাবন, তাহলে হয়তো বলে বসতে পারেন দার্জিলিং পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছামি। মণিমালা পাউরুটির উপর মাখনের পলেস্তারা লাগাতে লাগাতে বলেন, তাহলে তুমিও মঙ্গলবারে কলকাতায় যাচ্ছ বলো? আমি কেন? আমার তো ধারণা মেজধিঙ্গির লেটেস্ট টার্গেট এখন তুমি। সঙ্গে না গেলে রায় বব হেয়ারিনি কি যেতে রাজি হবেন? জগদীশ হেসে ফেলেন, বলেন, অত সৌভাগ্য করিনি গিন্নি। বলেই মনে মনে জিভ কাটেন। কথাটা মর্মান্তিক রকমের বেফাঁস হয়ে গেছে। তাই এক চুমুকে চাটা শেষ করে মাখন মাখানো রুটির পিসটা হাতে নিয়েই বেরিয়ে পড়েন রাস্তায়। জগদীশবাবুর অনুমান মিথ্যা নয়। পিতার আদেশ আদ্যপ্রান্ত শুনে আইভি শুধু বললে, স্যার, মঙ্গলবারে আমার যাওয়া হতেই পারে না। ওই দিন বিকালে একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। জগদীশবাবু ওকে আপাদ মস্তক একবার দেখে নেন। ফ্রক পরা এই খুকুটির তিনি নাকি স্থানীয় অভিভাবক। বয়স কত ওর? 20-22, আন্দাজি নেই জগদীশের। একবার মনে আছে মণিমালার একটা বাঁকা ইঙ্গিতের জবাবে উনি বলেছিলেন,
কি যে বলো তুমি, ও তো আমার হাঁটুর বয়সী। উত্তরে মণিমালা বলেছিলেন, বয়স সম্বন্ধে তো তোমার কোনো ধারণাই নেই। তোমার হাঁটুর বয়স 42, তোমার সঙ্গেই জন্মেছে হাঁটুটা। তাই মেজ ধিঙি তোমার হাঁটুর বয়সী নয়, তার চেয়েও ছোট। তবুও সময়ে বিয়ে হলে 3 জোড়া হাঁটু সেই পয়দা করতে পারত। সেই ধমক খাওয়ার পর থেকে আইভির বয়সটা আর কোনোদিন আন্দাজ করবার চেষ্টা করতেন না। জগদীশ লক্ষ্য করে দেখেন, ফ্রক পরা মেয়েটির মাথায় লাল রিবনের একটা বউ বাঁধা। বব করা খাটো কোকড়া চুল টাকা টাকা হয়ে কানে দুপাশ দিয়ে উঁকি মারছে। মাচাটা অস্বাভাবিক রকমের সরু। মুখশ্রী সুন্দর না হলেও ফিগারটি তার সত্যিই অনিন্দ। সরু মাজা বেষ্টন করে টাইট ফিট টকটকে লাল একটা বেল্ট দেহটাকে যেন ডমরু রূপ দিয়েছে। সরু মাজা দুদিকে পুরন্ত দেহের আভাস। দার্জিলিং থানার দুনের দারোগা জগদীশকে আমতা আমতা করে বলেন, অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করা যায় না? একটি শব্দে পূর্ণচ্ছেদ টেনে দেয় আইভি এ প্রসঙ্গে। অ্যাবসার্ড। ঘাটটা চুলকে জগদীশ বলেন, তাহলে তো মুশকিলে ফেললে মা তুমি। আমি আবার মঙ্গলবারে তোমার সিট বুক করলাম যে প্লেনে। সেটা বদলিয়ে বুধবারে করুন। তোমার বাবা আসবেন এয়ারপোর্টে। তাকে একটা টেলিগ্রাম করে দিন। জগদীশবাবুর মনে হলো একবার প্রশ্নটা করে দেখবেন কিনা, অর্থাৎ জরুরি অ্যাপয়েন্টমেন্টটা কোথায়, কার সঙ্গে। হোস্টেলবাসিনী একটি কুমারী কন্যার এমন কি জরুরি অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে? লোকাল গার্জেন হিসেবে এ প্রশ্নটা করা কি অধিকার বহির্ভূত হবে? খোসাল সাহেব যদি ভবিষ্যতে কখনো জানতে চান কেন মঙ্গলবারে আইভিকে পাঠানো গেল না, তখন কি জবাবদিহি করবেন তিনি? কিন্তু প্রশ্নটা করে বসলে আবার কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে না তো? আইভি যদি বলে বসে একজন আমেরিকান ট্যুরিস্ট ছোকরার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে সান্দাকফু দেখতে যাবার, লোকাল গার্জেন হিসেবে সে কথা শুনেও চুপ করে থাকা কি উচিত হবে ওর? সমস্যার সমাধান হয়ে গেল অপ্রত্যাশিতভাবে। আইভি নিজে থেকেই বলে, মঙ্গলবার বিকেলে আমার একটা শুটিং আছে। শুটিং? জগদীশবাবুর মুখটা হাঁ হয়ে যায়। হ্যাঁ, প্রডিউসার তরুণ গুপ্তের সঙ্গে একটা এনগেজমেন্ট আছে। তরুণ গুপ্ত সিনচর লেকে ওর ছায়া সঙ্গিনীর একটা সিন তুলবে পরশু, মানে মঙ্গলবার বিকেলে। একজন স্মার্ট এক্সট্রা দরকার তার। আমাকে সে সিলেক্ট করেছে। জগদীশবাবু অবাক হয়ে প্রশ্ন করেন, তোমাকে তিনি চিনলেন কি করে যে সিলেক্ট করলেন? বাড়ি, উই আর ইন্টিমেট ফ্রেন্ডস। কাল সমস্তটা ছুটির দিন আমরা একসঙ্গেই বেড়ালাম যে। এমন লাভলি স্মার্ট ইয়ং ম্যান, কি বলবো কাকাবাবু, আমি তো সিম্পলি চার্মড। আচ্ছা, তরুণ বিকালে আসবে, আপনাদের বাসায় নিয়ে যাবক্ষণ। বিস্ময়ের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে জগদীশের। ছায়া সঙ্গিনী শুটিং করছে কি একটা ফিল্ম কোম্পানি, এটা জানা ছিল তার। সিনচর লেকের প্রোটেক্টেড এরিয়াতে ওরা একটা শট নিতে চায়, তাই ডিসির কাছে অনুমতি চেয়েছে। সেই প্রসঙ্গে ডিসির অফিসে তিনি দেখেছেন প্রডিউসার তরুণ গুপ্তকে। মধ্যবয়সী গম্ভীর প্রকৃতির রাশভারী মানুষটাকে দেখে লাভলি, স্মার্ট, এই বিশেষণ দুটি তো তার মনে পড়েনি। তবে কি আইভির চোখে মাথা ভরা টাক আর পাকা গোঁপজোড়া সমেত তিনি নিজেও সিম্পলি চার্মিং নাকি? গোঁপগুলো কণ্টকিত হয়ে ওঠে এই চিন্তায়। এ বিষয়ে একটু সন্ধানী হয়ে ওঠেন জগদীশ। বলেন, তরুণবাবু কোথায় উঠেছেন? স্নোপিক হোটেলে। মনে মনে ভ্রুকিঞ্চিত করেন জগদীশ। তরুণ গুপ্ত 5-7খানা বক্স অফিস হিট করার ছবি তুলেছেন ইতিমধ্যে। অগাধ পয়সাওয়ালা প্রযোজক, সিনেমা জগতের নাম করা লোক। তার পদমর্যাদার তুলনায় এভারেস্ট অথবা ওবেরয় নামটা শুনবার একটা আশা জেগেছিল মনে, কিন্তু সে বিষয়ে কোনো উচ্চবাচ্য না করে বলেন, বেশ, তাহলে বুধবারের টিকিটই কাটছি আমি। অবশ্য বেশ বেগ পেতে হবে, কারণ বুধবারেও সিট নেই। সে যা হোক, তুমি তৈরি হয়ে থেকো, তোমার বাবাকেও একটা দাঁড় করে দিচ্ছি। আমি বরং বুধবারের সিট রিজার্ভ করে তোমাকে টেলিফোনে আর একবার কনফার্ম করব। দিস ইজ লাইক মাই ডিয়ারিস্ট কাকাবাবু। গলে পড়ে আইভি। শশব্যস্তে উঠে পড়েন জগদীশ দারোগা। কি জানি, থ্যাংক ইউ ওল্ড বয় বলে যদি ওর গণ্ডদেশে একটা চুমুই খেয়ে বসে খুকিটি। ছেলে মানুষের উচ্ছ্বাস তো,
কে বলতে পারে? কর্তব্যে ত্রুটি হয় না জগদীশবাবুর। ফেরার পথে স্নোপিক হোটেলে আসেন একবার। গত সপ্তাহে যেসব বোর্ডার এসেছে তাদের নামের উপর চোখ বোলাতে থাকেন। ম্যানেজার সসংকোচে হাত কচলাতে থাকে। আশের চা, ডবল ডিমের অমলেট, গোল্ড ফ্লেক। দক্ষিণরায় স্বয়ং এসেছেন যখন, তখন 18 ঘা হবেই। আগে থেকে সাবধান হচ্ছে ম্যানেজার। জগদীশবাবুর দৃষ্টি আটকে যায় একটি নামের উপর। P.K. নাহা। স্থায়ী ঠিকানার ঘরে লেখা আছে কেয়ার অফ ছায়া মুভি পিকচার্স, রিজেন্ট পার্ক, টালিগঞ্জ। 5 নম্বর ঘরে আছেন তিনি। খবর নিয়ে জানা গেল মিস্টার নাহা ঘরেই আছেন। জগদীশবাবু নিজেই যান ওর ঘরে। দারোগা সাহেব দেখা করতে এসেছেন শুনে ছেলেটি একটু অবাক হলো। খবরের কাগজের ছাপ মারা একটা হাওয়াইন শার্ট আর কর্ডের প্যান্ট পরা ছেলেটি আপ্যায়ন করে বসায় তাকে। বেশ স্মার্ট ছেলে, ফিল্ম লাইনের চালু মাল। দারোগা এসেছে শুনেই ম্যানেজারের মতো হকচকিয়ে যায়নি। সিগারেটের টিনটা এগিয়ে ধরে ইংরেজিতে বলে, আপনার জন্য কী করতে পারি আমি? জগদীশ ওর 3 দুর্গ আঁকা সবুজ টিনের গর্ভ থেকে সাদা একটি সিগারেট বার করে নিয়ে বলেন, না, আপনার সঙ্গে একটু আলাপ করতে এলাম। এক মুখ ধোঁয়া ছেড়ে ঘাড় ছাটা ছেলেটি বললে, সো কাইন্ড অফ ইউ। আপনি কি বেড়াতে এসেছেন দার্জিলিংয়ে? আজ্ঞে না মশাই, কাজে, একটা শুটিংয়ের কাজে, ছায়া মুভি পিকচার্সের ছায়া সঙ্গিনী। আই সি, আপনিই বুঝি হিরো? এক গাল হেসে রোমান নোফারের মতো মুখ করে ছেলেটি বলে, এবারেও আপনার আন্দাজে ভুল হলো দারোগাবাবু। হিরো নই আমি, আমি ক্যামেরাম্যান। জগদীশ কপালে একটা টোকা মেরে বলেন, ছায়া সঙ্গিনী? আপনারা তো সিনচার লেকে ছবি তোলার জন্য একটা দরখাস্ত করেছেন না? ছেলেটি হেসে বলে, এক্স্যাক্টলি, থ্যাঙ্কস টু ইউর ভিজিলেন্স। ভারী নিট করে রেখেছেন লেকটাকে আপনারা। স্পটটা দেখেই আমার লোভ হয়েছিল এখানে একটা শট নিতে হবে। ইনফ্যাক্ট এই সিনটা ছিল না স্ক্রিপ্টে, আমি জোর করে এটা ইনসার্ট করিয়ে দিলাম। এবার ওকে দেখাচ্ছে অনেকটা সত্যজিতের মতো, আউটডোর শুটিংয়ের একটা বহির্দৃশ্যের মুগ্ধতায় বিহব্বল পরিচালকের মতো। আপনাদের প্রডিউসার তরুণবাবুও এসেছেন নাকি? না, ওরা কালকের প্লেনে আসবেন। আমরা কয়েকজন অ্যাডভান্স পার্টির লোক আগেই চলে এসেছি। ওসব ডাইরেক্টর প্রডিউসার কিছু নয় মশাই, যন্ত্রটা তো আমার হাতে। তা তো বটেই, তা তো বটেই, কিন্তু ছায়া সঙ্গিনীর ক্যামেরাম্যানের পদবি তো নাহা নয়। কি যেন নামটা ভদ্রলোকের, ঠিক মনে আসছে না। জয়ন্ত তরফদার। এক্স্যাক্টলি, আপনি তাহলে? আমি তারই অ্যাসিস্ট্যান্ট, বললে ছেলেটি অ্যালেক গুইনেসের মতো সিরিয়াস মুখ করে। আই সি, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান আপনি? তা কত মাইনে পান? নাহার মনে হলো পোস্টবার নয়, হাতের গ্লাভসটা ছুঁড়ে মেরেছেন এবার দারোগাবাবু। ইরল ফ্লিনের ভঙ্গিতে বাও করে ডুয়েলের এনগেজমেন্টটা এখনই করে ফেলা উচিত। তা কিন্তু করল না সে। কান দুটো একটু লাল হয়ে ওঠে ছোকরার। ঢোক গিলে বলে, সরাসরি এ প্রশ্নটা কি একটু আনশিভালরাস হয়ে যাচ্ছে না স্যার? জগদীশ শেষে বলেন, পুলিশের চাকরিতে ওই তো অসুবিধা মিস্টার নাহা। আপনার জবাব শোনার পরে আমাকে আবার আরও একটি প্রশ্ন করতে হবে। 1 ইঞ্চি ক্যাসেলের দাম কত? ইউল পেনারের মতো উদ্ধত ভঙ্গিতে ছেলেটি বড় বড় চোখ করে বলে, পুলিশের চাকরি করেন বলে একের পর একটা অভদ্র প্রশ্ন করবার অধিকার আপনার থাকতে পারে, কিন্তু 150 টাকা মাইনের অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যানও স্বাধীন ভারতবর্ষের নাগরিক, জবাব দিতে সে বাধ্য নয়। ওর ঠিক আসা সিগারেটে আর একটা টান দিয়ে জগদীশবাবু বলেন, নয়ই তো। স্বাধীন দেশের নাগরিক যখন, তখন নিজেকে তরুণ গুপ্ত বলে বান্ধবীদের কাছে পরিচয় দেবার স্বাধীনতাও আপনার থাকা উচিত। এবার ফ্যাকাশে হয়ে যায় পিকে নাহা। জগদীশবাবু গম্ভীর হয়ে বলেন, আর প্রশ্ন কিছু করব না, শুধু একটা খবর দিয়ে যাব তোমাকে ভাই। আইভি নামে যে মেয়েটির সঙ্গে মঙ্গলবার বিকেলে তোমার, অর্থাৎ প্রডিউসার তরুণ গুপ্তের সিঞ্চর লেকে বেড়াতে যাবার কথা, সে বেঙ্গল পুলিশের ভবতারণ ঘোষালের মেয়ে। ভবতারণ ঘোষালের নাম শুনেছ? সিভিল লিস্ট খুলে দেখো,
আরক্ষা বিভাগে প্রথম পাতাতেই নামটা পাবে। বভবকে চেনেন না জগদীশ, তাই নাহা ড্যাব ডেবে চোখ দুটোকে মরা পাবদা মাছের মতো বলে মনে হলো তার। উইথ ইউর পারমিশনস বলে আরেকটি সিগারেট তুলে নিয়ে শীষ দিতে দিতে বেরিয়ে গেলেন জগদীশবাবু। থানায় ফিরে আবার টেলিফোন তুলে নিতে হলো। এবার অফিসে সেই মধুকণ্ঠ মেম সাহেব ধরলেন ও প্রান্তে। না, মঙ্গলবার নয়, বুধবার সকালে তার একটি সিট চাই। এখন আর নতুন করে ব্যবস্থা করা যাবে না, যেতেই হবে, স্টেট ইমার্জেন্সি। বুধবারে কোনো গোপাচারী ধরনের যাত্রীকে মঙ্গলে ঠেলে দিয়ে সিট খালি করো। তা অসম্ভব। তাহলে বুধবারের প্লেনের লাগেজ কমিয়ে একটা বাড়তি প্যাসেঞ্জার নেবার ব্যবস্থা করা হোক। হ্যাঁ, ডিসের লিখিত অর্ডার পাঠিয়ে দেবার ব্যবস্থা তিনি করবেন। কি, মঙ্গলবারে সেই ভ্যাকেন্ট সিটটা? যা ইচ্ছে করতে পারেন ওরা। না না না, সেটার আর দরকার নেই। কতবার বলতে হবে এক কথা। ব্যবস্থাটা পাকা করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। এইবার ডাক ফাইলটা দেখতে হয়, কিন্তু না, এখনও দুটো কাজ বাকি আছে। প্রথমত ঘোষাল সাহেবকে একটা টেলিগ্রাম করে বুধবারে কথাটা জানানো, আর দ্বিতীয় আইভিকে টেলিফোনে কনফার্ম করা। তৎক্ষণাৎ টেলিগ্রাম ফর্মে খবরটা লিখে একটা সেপাইয়ের হাতে সেটা ডাকঘরে পাঠান, আর টেলিফোন তুলে ওদের হোস্টেলের নম্বরটা চাইলেন। ও প্রান্ত থেকে মিষ্টি গলায় ভেসে এলো, হ্যালো। জগদীশ ইংরেজিতে বলেন, দয়া করে একবার আইভি ঘোষালকে ডেকে দেবেন, আমি তার লোকাল গার্জিয়ান কথা বলছি। ও প্রান্ত থেকে ভেসে এলো, কে কাকাবাবু? আমি আইভি, আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। শুনুন, এই মাত্র স্নোপিক হোটেল থেকে তরুণ ফোন করে জানালো মঙ্গলবারে প্লেনেই তাকে কলকাতায় যেতে হচ্ছে, তাই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করলো সে। সুতরাং টিকিটটা বদলাবার আর দরকার নেই কাকাবাবু, আপনি মঙ্গলবার যাওয়ারই ব্যবস্থা করুন। আমতা আমতা করে জগদীশ বলে, কিন্তু এখন তো আর তা হয় না মা। নিশ্চয়ই হবে, ভারী নটি আপনি। আবতেরি গলায় আইভি বলতে থাকে। তখন যেই বললাম মঙ্গল নয় বুধে যাব, অমনি বললেন তা হয় না মা। এখন যেই বলছি বেশ আপনার কথাই থাক, মঙ্গলেই যাব, অমনি আবার বলছেন তা হয় না মা। তরুণীর সঙ্গে একসঙ্গে গেলে একটা সঙ্গী পায় কাকাবাবু, আপনার সেটা সহ্য হয় না। এবার দৃঢ় স্বরে জগদীশ বলেন, তরুণগুপ্ত মঙ্গলবারে প্লেনে কলকাতায় যাচ্ছেন না, আর গেলেও তার সঙ্গে যেতে হবে না তোমাকে। ওপাশ থেকে ভেসে আসে এক ঝলক খিলখিলে হাসি। বাই জোভ, আর ইউ জেলাস অফ হিম? কানটা ঝাঁঝা করে ওঠে জগদীশের। কি জবাব দেবেন স্থির করে উঠতে পারেন না। হঠাৎ পাশের ঘর থেকে মণিমালা এসে বলেন, কাকে ফোন করছো? তৎক্ষণাৎ রিসিভার নামিয়ে রাখেন জগদীশ দারোগা। সন্ধ্যা হয়ে গেছে, এখন তাকে একবার ভবতারণবাবুর কাছে যেতে হবে ইলাকে পড়াতে। উপায় নেই, এইটাই তার অর্থ উপার্জনের গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। অর্থ সাহায্য তাকে করতে চেয়েছেন ভবতারণ, অর্থ সাহায্য তাকে করতে চেয়েছে সাহা। টাকা ধার দেওয়ার প্রস্তাব, ধার নয় দাদন। রাজি হতে পারেনি কৃষাণু। এই টিউশনি নৌকোর উপর ভর দিয়েই এমএ পরীক্ষার সমুদ্র পার হতে চায় সে। কোনো দায় রাখতে চায় না, না হলে কবে সে ছেড়ে দিয়ে আসতো ওই গ্লানিকর দায়িত্ব। এমন একদিন ছিল যখন ক্লাসের শেষ পিরিয়ড থেকে উসখুস করতো মনটা। 4টে থেকে 6টা এই 2 ঘন্টা কিছুতেই কাটতে চাইতো না। পথে পার্কে যেখানে সেখানে কাটিয়ে দিত। কখনো হাঁটতে হাঁটতে চলে আসতো স্প্ল্যানেড পর্যন্ত, সেখান থেকে বাস ধরে হাসদা রোড। কোনো ক্লাস ভাঙতেই চলে যেত ওয়েলফেডিয়ারে, ন্যাশনাল লাইব্রেরিতে বসে বই পড়তো ঘন্টা 1.5-2। তারপর হেঁটেই চলে আসতো ঘোষাল লজে। ইলে এসে বসতো বই খাতা নিয়ে। কৃষাণু ও ট্রান্সলেশন কারেক্ট করতো, আর মাঝে মাঝে চোখ তুলে দেখতো দরজার জোড়া হাতি আঁকা শান্তিনিকেতনের পর্দাটার দিকে। কখন দুলে ওঠে সেটা ও হৃদস্পন্দনে তালে তালে। 7টা পর্যন্ত পড়াবার কথা, কিন্তু পড়ানোর অজুহাতে গল্প করতে করতে 8টা-9টাও বেজে যেত প্রায়ই। 2-1 দিন রাতের আহারও করে যেতে হয়েছে। আপত্তি জানিয়েছে কৃষাণু, কিন্তু সে আপত্তি ধোপে টেকেনি। এবার হয়তো বলেছে, আজ রাতে যে আমাদের মাংসের হাঁড়ি কাবাব হয়েছে সে কথা তোমার মাস্টারমশাইকে বলনি তো এলো? ইলা অবাক হয়ে জানতে চেয়েছে, কেন, বললে কি হয়?
ওকে খেয়ে যেতে বললে তো খাবেন না, অথচ লোভ নিয়ে যাবেন। মাঝের থেকে হাঁড়ি কাবাব কিন্তু হজম হবে না আমাদের এলো। ইলা মাস্টারমশাইয়ের পক্ষ নিয়ে হয়তো বলেছে, যাও দিদি, মাস্টারমশাই তোমার মতো লোভী নন। শেষ পর্যন্ত কিন্তু মুখ নিচু করে কৃষাণুকে নীরবেই দেরাদুন চালের ভাত খেয়ে যেতে হয়েছে হাঁড়ি কাবাব দিয়ে মেখে। আজকাল সেরকম ঘটনা ঘটলে কৃষাণু নিশ্চয়ই নীরবে সহ্য করত না এ স্নেহের অত্যাচার। ইভাকে হয়তো প্রশ্ন করে বসত, মাস্টারমশাইয়ের মধ্যে যে একজন লোভী লোলুপ আত্মগোপন করে আছে, সে কথা আর কেউ বুঝতে না পারলেও আপনি কি করে টের পান ইভা দেবী? কিন্তু এখন আর সে পরিবেশ নেই। এখন ও বাড়িতে যেতেই ইচ্ছা করে না। শ্বশুর একটু সেরে ওঠায় ইভা তাকে নিয়ে ফিরে গেছে শ্রীরামপুরে। শ্বশুরের কাছেই থাকে সে আজকাল। কৃষাণুর অনেকবার ইচ্ছা হয়েছে কোনো এক রবিবারে গিয়ে খবর নিয়ে আসে অথবা চিঠি লেখে, কিন্তু সংকোচে মন স্থির করে উঠতে পারেনি। এদিকে ভবতারণবাবুও কেমন যেন নিরাসক্ত হয়ে পড়েছেন সাংসারিক বিষয়ে। জনশূন্য বাড়িতে ইলাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য একদিন নৈতিক একটা দায়িত্ব বোধ করেছিলেন ঘোষাল সাহেব। আজকাল আর তাও করেন না, কারণ ইলা এখন একা নেই বাড়িতে। ইভা না থাকলেও আছে আইভি। আইভি, এই মেয়েটির উপস্থিতি কৃষাণুর মনে সঞ্চার করেছে তার সান্ধ্য বৈঠকের প্রতি একটা বীতশ্রদ্ধা। মনে আছে তার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা। সেদিন সন্ধ্যেবেলা পড়াতে এসে দেখে বাইরের ঘরে কেউ নেই। পর্দা সরিয়ে লাইব্রেরি ঘরে এলো কৃষাণু। যে টেবিলে বসে সে নিত্য পড়ায় ইলাকে, সেই টেবিলের পাশেই একটা ইজি চেয়ারে বসে একটি অপরিচিতা মেয়ে একখানে ইংরেজি সিনেমা সাপ্তাহিকের পাতা উল্টাচ্ছে। দেখেই চিনতে পেরেছিল কৃষাণু, এ আইভি, ইলার মেজদি। গাঢ় ভায়োলেট রঙের একটা নাইলনের শাড়ি পরেছে, গায়ে ওই রঙেরই একটা খাটো জ্যাকেট, নিবিবন্ধের কাছে অনেকটা অনাবৃত। শাড়ি ও ব্লাউজ এত পাতলা যে অধোবাসের হেম সেলাই পর্যন্ত স্পষ্ট দেখা যায়। গোলাপি রঙের সায়ার অতি সূক্ষ্ম চিকনের কাজটাও। মাথায় কার্ল করা ছোট বব চুল, বাঁ হাতে পাথর বসানো একটি সরু ব্রেসলেট, ডান হাতে এক সার কাঁচের চুড়ি। দ্বারের কাছে পদশব্দ শুনে বই থেকে মুখ তুলে তাকায়। ওর নিজের যখন দৃষ্টি বিভ্রম হয়, তখন ওর সামনে দাঁড়ানো মেয়েটির মনে কী ধরনের প্রতিক্রিয়া হয় জানবার একটা কৌতূহল ছিল কৃষাণুর। ইচ্ছা ছিল জানতে, কেউ যদি অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তাহলে দৃষ্ট ব্যক্তির কেমন অনুভূতি হয়। সে কৌতূহল ওর চরিতার্থ হলো এতদিনে। শুধু দৃষ্টি দিয়ে যে একটা মানুষকে গিলে খাওয়া যায় তা এই প্রথম অনুভব করল। বুঝল কেন বহুদিন আগে একটি বিচলিত বামার বাম হস্ত অতর্কিতে স্পর্শ করেছিল তার গণ্ডদেশ। মিনিটখানে কেউ কোনো কথা বলেনি। কৃষাণু অবাক হয়ে ভাবছিল, এই মেয়েটির শয্যার প্রতিটি আয়োজনের মূল প্রেরণা আবরণ নয়, উদ্ঘাটন। যৌবন পুষ্ট দেহের শত বিজ্ঞানেও যেন সে সন্তুষ্ট নয়। কিছুটা আন্ডারলাইন করে দেওয়ার উদ্দেশ্যে প্রসাধন করেছে সে। ওর রক্তিম গালে, ঠোঁটে, ওর চুনি বসানো জড়োয়া তুলে দোলানিতে, ওর হাত কাটা জ্যাকেটের স্বচ্ছতায় যৌবনের আমন্ত্রণ। এতদিন ওপেক জিনিসকে ইচ্ছার বিরুদ্ধে স্বচ্ছ হতে দেখেছে সে, অথচ এই প্রায় স্বচ্ছ বস্ত্রাচ্ছাদিতা তো তার চোখে বুলিয়ে দিতে পারল না কোনো মোহাঞ্জন। যা দেখছে তাই সে দেখছে, দৃশ্যের অতীত তো কিছু দেখছে না। কাকে চাই? ইলাকে। সরি, সে তো বাড়িতে নেই। বাড়ি নেই? কখন ফিরবে? ফিরতে রাত হবে, কেন বলুন তো? না, থাক, তাহলে আমি যাই। ফেরবার জন্য প্রস্তুত হয় কৃষাণু, চলে আসে ড্রয়িং রুমে। মেয়েটি পিছন থেকে বলে, কোনো খবর থাকলে আমাকে বলে যেতে পারেন, আমি হচ্ছি। বাধা দিয়ে কৃষাণু বলেছিল, জানি, আইভি দেবী, ইলার মেজদি। এক্স্যাক্টলি, কিন্তু আমি তো ঠিক মানে আপনাকে। আমার নাম কৃষাণু রায়, আমি ইলাকে পড়াই। বাই চুপ! চমকে ওঠে আইভি। আপনার কথা অনেক শুনেছি, কিন্তু আমার ধারণা ছিল, আই মিন।
ইভা তো আমাকে চিঠি দিয়ে কি ভেবে থেমে গিয়েছিল আইভি। ও আচ্ছা, আমি চলি, পরে আসব। কেন, বসুন না, ওরা এক্ষুনি ফিরে আসবে। কৃষ্ণ হয়তো বসেই যেত, কিন্তু মতটা পাল্টাতে বাধ্য হলো আইভির পরবর্তী যোজনাতে। ইভাও এসেছে কাল শ্রীরামপুর থেকে, সেও এসে পড়বে। আইভির মুখে কোনো চটুলতার অভিব্যক্তি নেই, তবু কৃষ্ণ কেমন যেন অস্বস্তি বোধ করে। বলে, আপনিও যাননি যে ওদের সঙ্গে? কারণ গাঁয়ের মানুষ শহরে এসেছি তাই। ওরা বাজারে গেছে, আমি এদিকে সিনেমার টিকিট কেটে বসে আছি। ব্রাহ্মণী মন্দির দিকে একবার তাকালো আইভি। কৃষ্ণ লক্ষ্য করে দেখে ওটা ব্রেসলেট নয়, পাথর বসানো একটা শৌখিন হাতঘড়ি। সেটার দিকে এক নজর দেখে আইভি শেষ করে তার বক্তব্য। 6:10, জয়ন্ত তাহলে এলো না? নষ্টই হবে টিকিট দুটো। কৃষ্ণ একটু ঘনিষ্ঠ হবার চেষ্টা করে। তা কোথায় যাচ্ছিলেন আপনারা? নিউ এম্পায়ারে, ম্যান এ নো ম্যান। দেখেছেন সিনেমাটা? বসুন না। এবারে ভাষণ গ্রহণ করে না কৃষ্ণ। বলে, না। এক কাজ করলে কেমন হয়, জয়ন্তকে জব্দ করা যাক। যেমন লেট করেছে তেমনই শাস্তি হবে। চলুন আমরা দুজনেই দেখে আসি বইটা। কৃষ্ণ বিস্ময় হতবাক হয়ে যায়। জয়ন্তকে তা তো সে জানে না। সময় মতো হাজিরা না দেওয়ায় তার অন্যায়টা নিশ্চয়ই গুরুতর। কিন্তু 1 মিনিটের আলাপে এই মেয়েটির তরফের এই আমন্ত্রণ শুধু দুঃসাহসিকই নয়, বোধহয় আরও কিছু। কৃষ্ণের মনে পড়ল একদিন এই মেয়েটির সম্বন্ধে সে ইভাকে বলেছিল, আপনার বাবাকে বলবেন তার প্রস্তাবে আমি রাজি আছি। কি, যাবেন? কৃষ্ণ জবাবে বলে, মাপ করবেন, আমার অন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। নমস্কার করে চলে গিয়েছিল সে। সেই প্রথম সাক্ষাৎ। তারপর এ কয়দিনে বারে বারে তাকে সম্মুখীন হতে হয়েছে এই অতি আধুনিকা মেয়েটির। এড়িয়ে যাবার চেষ্টা করেছে, অধিকাংশ সময় সফলকাম হয়নি। ইভার সঙ্গে এবারও দেখা হয়নি। পরদিনই সে নাকি আবার ফিরে গেছে শ্রীরামপুরে। কৃষাণুকে রোজ আসতে হয় সন্ধ্যাবেলায় ইলাকে পড়াতে। তার তরফ থেকে সম্পূর্ণ নিরাসক্ত প্রত্যাখ্যান উপেক্ষা করেও আইভি জানিয়েছে তার ঔৎসুক্য। আলাপ করতে চেয়েছে, অন্তরঙ্গ হতে চেয়েছে। সুকৌশলে এড়িয়ে গিয়েছে কৃষাণু। যে নারীভীতিটাকে ধীরে ধীরে কাটিয়ে উঠছিল বেচারি, সেটা যেন আবার ফিরে আসছে ওর মনে। আগের মতো ইলাকে পড়াতে পড়াতে জোড়া হাতি আঁকা শান্তিনিকেতনী পর্দার দিকে তাকিয়েছে চকিতে। তবে প্রত্যাশা স্নিগ্ধ দৃষ্টিতে নয়, আতঙ্ক তাড়িত চাউনিতে। আইভির সামনে দাঁড়ালেই কৃষাণু অনুভব করে সে বিচিত্র অস্বস্তিকর অনুভূতি। পায়ের পাতা থেকে একটা শিরশিরানি শির দাঁড়াবে যেন উপরে উঠতে থাকে। গলার ভিতরটা শুকিয়ে যায়, জিভটা আঠা আঠা লাগে। ওর ভয় হয় এই বুঝি মিলিয়ে যেতে শুরু করে ওর অঙ্গাবরণ। ঈশ্বরকে ধন্যবাদ, সে দুর্ঘটনা ঘটেনি একদিনও। কৃষাণু আশা করেছিল সে আইভিকে বিবাহ করতে রাজি। এ কথা জানার পর আরও সহজ হয়ে পড়বে ইভা, তার রসিকতা হবে আরও চটুল। তা কিন্তু হয়নি। বেচারি কৃষাণু, কারণটা সে অনুমানই করতে পারেনি। ভবতারণবাবুও তেমনিই আছেন, সংসারের কোনো কথাই নেই। ফলে পরিত্রাণের আর কোনো পথ ছিল না কৃষাণুর। একদিন অবশ্য ভবতারণ ওকে জনান্তিকে বলেছিলেন, আমি ইভার কাছে শুনেছি সব কথা। ওই নির্ডাট হারি, ও স্বভাবত স্বেচ্ছাচারী। আমরা যদি এই প্রস্তাবটা সাজেস্ট করি তাহলে ও রিভোল্ট করবে। অথচ আমার মনে হয় সে নিজেই একদিন তুলবে কথাটা। উই মাস্ট ওয়েট। কৃষাণু কুণ্ঠিত হয়ে বলে, না কিন্তু আমি ভাবছিলাম। বাধা দিয়ে ভবতারণবাবু বলেন, জানি জানি, তোমাদের স্বভাবে আসমান জমিন ফারাক। কিন্তু কি জানো কৃষাণু, মানুষকে তো অত সহজে চেনা যায় না। আমি বলছি তোমাকে, সাপের খোলসের মতোই আইভির এই চটুলতা একেবারে বাইরের জিনিস। সংসারে ঢুকে ওর পক্ষে সে খোলস ত্যাগ করা মোটেই অসম্ভব নয়। কৃষাণু মনে মনে হাসে। ভবতারণবাবুর উপমাটা সার্থক।
উপমান আর উপমেয়ের যতদূর সাজুজ্য টেনেছেন ভবতারণবাবু, তার চেয়েও বেশি সার্থক। চটুলতা হয়তো নির্মুখের মতোই একদিন ঝেড়ে ফেলবে আইভি সংসারে প্রবেশ করে, কিন্তু খোলস ছেড়ে যে বেরিয়ে আসে, সে তো কাল নাগিনী। কৃষাণু শুধু বলে, আমি বলছিলাম, আমি ভেবে দেখেছি আমি ভেবে দেখেছি আমার পক্ষে ওটা সম্ভব নয়। জবাব দেননি কোনো ভবতারণ। মেসে ফিরে এসে কৃষাণু দেখে তার চিঠির জবাব এসেছে। সাহা লিখেছে, পুজোর ছুটি তো এসে গেল, এবার পাটনায় আসবে ছুটিতে? আমাদের কলেজও বন্ধ হবে আর দিন কুড়ির মধ্যেই। টুকলির বিয়েটা প্রায় ঠিক হয়ে গেছে, হয়তো পুজোর আগেই হয়ে যাবে বিয়ে, হলে কলকাতাতেই হবে। তাহলে আমি অবশ্য আগে যাব কলকাতায়, সেখানেই দেখা হবে দুজনের। যদি না হয় তাহলে আমি আর কলকাতায় যাব না, তখন তোমাকে এখানে আসতে হবে। কিন্তু এখানে বাড়িতে বিশেষ কেউ নেই, তোমাকে এখানকার সব কিছু দেখিয়ে দেবো যত্ন করে। মিউজিয়াম, সেক্রেটারিয়েট, গোলঘর, গান্ধী ময়দান, শহীদ বেদি, সুযোগ হলে রাজগীর, নালন্দাও দেখিয়ে দেব। এতগুলো দেখবার জিনিস থাকতে লোভ হচ্ছে না তোমার? আমার কিন্তু হচ্ছে। আমি অবশ্য একটি জিনিসই দেখতে চাই এই সুযোগে। সত্যি কৃষাণু, আমি আশ্চর্য হয়ে যাই তোমার কথা ভেবে। এতদিনে তুমি ঘুণাক্ষরেও জানতে চাওনি আমি কালো না ফর্সা, দীর্ঘাঙ্গী না খর্বকায়া। তোমার কৌতূহল হয়নি জানতে আমি টিক রঙের শাড়ি পরতে ভালোবাসি না হালকা রঙের। চোখে আমার চশমা আছে অথবা নেই। হয়তো আমার চেহারার সম্বন্ধে তোমার কোনো আগ্রহই নেই, কৌতূহলের অভাব। আমার কিন্তু ও বিষয়ে ভীষণ ঔৎসুক্য। আমার ধারণা তুমি বেশ লম্বা, শার্ট প্যান্টের চেয়ে ধুতি পাঞ্জাবিতেই তোমাকে ভালো মানায়। যদিও তুমি সাহেবি পোশাকটাই পছন্দ করো। চুলগুলো তোমার পিছনে ফিরোনো, সিঁথি আছে কি নেই, চোখে মোটা কালো ফ্রেমের চশমা। গোঁফ তুমি রাখো না, কুফো মানুষ আমি কিন্তু দুচক্ষে দেখতে পারি না। তার মানে এই নয় যে পাটনা আসার আগে তোমার গোঁফ কামিয়ে আসতে হবে। অনেক আজে বাজে কথা লিখছি তাই না? কিন্তু সত্যি আজ যেন কেমন করে মনের বাঁধন ছুটে গেছে। বৃষ্টি বাদল থেমে গেছে এ পাড়ায়, মেঘলা ভাঙা আশ্বিনের মিঠে মিঠে রোদ উঠেছে এখানে। মন কেমনের একটা উসুখুসু হাওয়া বইছে সকাল থেকে। সত্যি গো, ভীষণ দেখতে ইচ্ছে করছে তোমাকে। আসবেই তুমি পাটনায় কদিনের জন্যে? নেহাত যদি না আসতে পারো কোনো কারণে, তাহলে একখানা ফটো পাঠিও না। আমি তোমার জন্য একটা সারপ্রাইজ তৈরি করেছি। কাল এখানকার একটা স্টুডিওতে নিজের একখানা ফটো তুলেছি। দু একদিনের মধ্যেই পাবো ফটোটা। আমার বিশ্বাস হয়তো আমার সম্বন্ধে তোমার কৌতূহল সমান। যা লাজুক তুমি, তাই হয়তো জিজ্ঞাসা করো না কিছু। সত্যি নয়? ফটোখানা হাতে পেলেই বুঝতে পারবে তোমার মানুষের সঙ্গে তার কতদূর মিল আর কতদূর অমিল। যাক, বাজে কথা ছেড়ে কাজের কথায় আসা যাক। তোমার চিঠিতে তুমি লিখেছ যে মাঝে মাঝে তুমি একটা ভিশন দেখতে পাও। জিনিসটা খুলে লেখনি তুমি। আমার ভীষণ কৌতূহল হয়েছে ওই বিষয়ে। ব্যাপারটা কি? দৃষ্টি বিভ্রম হলে কি দেখতে পাও তুমি? তুমি লিখেছ দৃষ্টি বিভ্রমের মুহূর্তে কি দেখি সে কথা কাউকে বলা যায় না, বান্ধবীকে তো নয়ই। আমি তা বিশ্বাস করি না। আমাকেও বলা যায় না? চাক্ষুষ সম্পর্ক তো তোমার সঙ্গে নেই আমার, তাহলে আর আমার কাছে চক্ষু লজ্জা কিসের? আমার মনে হয় কোনো একজনের কাছে কথাটা খুলে বলতে পারলে হয়তো তোমার ও রোগ সেরে যাবে। মনের গোপন কথা অনেক সময় মন খুলে প্রকাশ করতে পারলে মনটা হালকা হয়, মনের অসুখ সেরে যায়। তুমি আমার বন্ধুত্ব স্বীকার করেছ, বস্তুত আমাদের সম্পর্কটা এখন বন্ধুত্বের চেয়েও মধুরতর কোনো শব্দের দ্বারা সূচিত করার সময় এসেছে। তাই আমি আন্তরিকভাবে আশা করব যে উত্তরে তুমি অকপটে জানাবে সব কথা। হয়তো সেক্ষেত্রে তুমি কয়েকটা শর্ত আরোপ করতে চাইবে। প্রথম কথা, এর গোপনীয়তা, অর্থাৎ এ কথা আমি দ্বিতীয় কাউকে বলতে পারবো না। সে শর্ত মেনে নিলাম। হয়তো আরও কঠিন? সত্যিই তোমার তরফে কঠিন নাকি? আমার তরফে তো নয়। হয়তো আরও কঠিন কোনো শর্ত আরোপ করতে চাইবে, যেন আমি সেই শর্তেও রাজি, এমনকি তোমার গোঁপ থাকলেও। একটু রোমান্টিক হয়ে গেল নয়? অনেকটা সে গোড়ায় গলদের বিনোদ বিহারী বাবুর মতো। রোমান্টিক হলেও আমি কিন্তু শ্রদ্ধা করি ভদ্রলোকের দুঃসাহসকে। আমিও বলি,
এসো কৃষাণু, রাখো জীবনটা বাজি, তারপর হয় রাজা নয় ফকির। আবার পাগলের মতো বাজে বকতে শুরু করেছি, দেখেছ? মনটার যে আজ কি হয়েছে, মাঝে মাঝে কেন এমন হয় বলো তো? আজ ইচ্ছে হচ্ছে আমার সব কথা তোমাকে ডেকে শোনাই, রেখে ঢেকে নয়, একেবারে মন উজাড় করে। এখানেই শেষ করছি। একটা কথা, পুজোর ছুটিতে যদি না আসো, ফটো যদি না পাঠাও, ভালো যদি না বাসো, তাহলে নিশ্চয়ই রাগ করব, ঝগড়া করব, হয়তো বন্ধ করব পত্রলাভ। তবু তার আপোষ একদিন হবে। কিন্তু উত্তরে যদি দৃষ্টি বিভ্রম জিনিসটাকে না পরিষ্কার করো, তাহলে সত্যিই আড়ি করে দেবো চিরদিনের মতো। আমার মনের অবস্থাটা তোমার পক্ষে কল্পনা করা অসম্ভব নয় কৃষাণু। তোমার নিজেরও একদিন ওই রকম দশা হয়েছিল, তাই তোমার ভাষাতেই বলছি, মনোবিকলনের মুহূর্তে তুমি যাকে দেখতে পাও তার পূর্ণ পরিচয় যদি এবার না জানাও, তাহলে এরপর থেকে ফুলেশ্বরী অন্য লিপিকারের কাছে যাবে চিঠি লেখাতে। এতদিন প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে এসেছি পত্র শেষে, কিন্তু আজ এমন মিঠে মিঠে মন কেমনের হাওয়া বইছে যে ও কথা বলতে ইচ্ছা করছে না। নতুন করে কথা বলবো যে, তার ভরসা তুমি দিচ্ছ কই? দেবে? চিঠিখানা পড়ে রীতিমতো বিচলিত হয়ে পড়ে কৃষাণু। এর আগের কোনো চিঠিতে এত প্রগল্ভতা কখনো করেনি সাহা। কি হলো ওর? সাহা কিছু স্কুলের কিশোরী মেয়ে নয় যে পরিণাম না বুঝে লুকিয়ে লেখার আনন্দতেই প্রেমপত্র লিখবে, ভালো না বেশেই ভালোবাসার ভান করবে আর গালভরা প্রতিশ্রুতির মালা গাঁথবে। তার যথেষ্ট বয়স হয়েছে, মেডিকেল কলেজের ছাত্রী সে। তাহলে এই প্রগল্ভতার অর্থ কী? সাহায্যে ইঙ্গিত করেছে চিঠিতে, সে বিষয়ে সে কি সত্যিই সিরিয়াস? একটা মানুষকে না দেখে না চিনে এমন চিঠি কেউ লিখতে পারে? পাশের বাড়ির মেয়ের গান শুনে তাকে বিয়ে করতে চেয়েছিল বিনোদ বিহারী, না দেখেই। ওসব নাটকে চলে, বাস্তবে নয়। সাহা তো আজও কিছু জানে না। যাকে সে এই চিঠি লিখছে সে লোকটা কানা হতে পারে, খোঁড়া হতে পারে, দুরারোগ্য বংশানুক্রমিক রোগে ভুগতেও পারে সে। সেন্টিমেন্ট কি এত দূর নিয়ে যেতে পারে একটি পরিণত মনা নারীকে? কিন্তু কৃষাণু তো পাগল নয় তাই বলে। তার ধারণা স্বাভাবিক মানুষের মতো দাম্পত্য জীবন তার পক্ষে সম্ভবপর নয়। তার মন বিকৃত। এই অসুস্থ মন নিয়ে সে কোন অধিকারে গ্রহণ করবে সাহার মতো অবস্থাপন্ন ঘরের একটি শিক্ষিতা মহিলাকে তার সেন্টিমেন্টালিটির সুযোগ নিয়ে? এতটা অমানুষ নয় কৃষাণু। তাছাড়া তার মনে এখনো সন্দেহ আছে, সে কি সত্যি এই মেয়েটিকে ভালোবাসে? নিঃসন্দেহে ওই অদেখা মেয়েটিকে ঘিরেই সে স্বপ্ন দেখেছে এতদিন। আশা, আকাঙ্ক্ষা, সুখ স্বাচ্ছন্দ্যের স্বপ্ন, আর পাঁচজন মানুষের মতো স্বাভাবিক হবার স্বপ্ন। হয়তো এই মেয়েটিই পারত ওকে আবার স্বাভাবিক করে তুলতে। হয়তো এর কাছে মনের সব কথা উজাড় করে দিলে সে স্বস্তি পাবে, শান্তি পাবে। কিন্তু তারপর তারপর আর সম্ভব নয় সেই মেয়েটিকে গ্রহণ করা। ও দৃঢ় ধারণা, মেডিকেল কলেজের যে ছাত্রীটি সাহা মিত্রের রোল নম্বরে উঠে সাড়া দেয় তাকেও ভালোবাসেনি। ও ভালোবেসেছে ওই নামের মাধ্যমে পাওয়া একটা মন গড়া মেয়েকে। সেই মেয়ে বাস্তবে কোথাও নেই, সে ওর মানুষই। সেই মানসী প্রতিমার সঙ্গে বাস্তব সাহা মিত্রের আসমান জমিন ফারাক। সেই মন গড়া মানসী প্রতিমার প্রেমেই আকণ্ঠ ডুবে আছে কৃষাণু। তাকে সে তিল তিল করে নিজে সৃষ্টি করেছে। ধূপছায়া রঙের শাড়ি পরে সেই মেয়েটি বাদলা দিনের অপরাহ্নে ক্ষণিক রৌদ্রে ছাদে উঠে চুল শুকায়, খয়েরি টিঁপেকে যে বৈকালিক প্রসাধনে শেষ টাচ দেয়। কৃষাণু দৃঢ় বিশ্বাস, সাহামিত্রকে চাক্ষুষ করলেই খান খান হয়ে ভেঙে পড়বে ওর মনের রঙে রাঙানো সেই মানুষের প্রতিমাখানি। সেই দুর্ঘটনাকে প্রাণপণ শক্তিতে রোধ করবে কৃষাণু। জবাবে তাই সে লিখল, তোমার সুরে সুর মিলিয়ে আমিও বলতে পারতাম, সাহা, রাখো জীবনটা বাজি, তারপর হয় রাজা নয় ফকির। কিন্তু তা বলবার আমার ক্ষমতা নেই সাহা। ক্ষমতা নেই নয়, সম্মতি নেই, অধিকার নেই। রাজা হবার স্বপ্নে বিভোর হয়ে সেই বাজি ধরতে পারে, ফকির হবার মতো মূলধন যার আছে। কিন্তু
এখনই যে ফকির, সে বাজি ধরবার মূলধন কোথায় পাবে সাহা? তাই তোমার ওই লোভনীয় প্রস্তাব গ্রহণ করতে পারলাম না। জেনে শুনে তোমাকে আমি ঠকাতে পারবো না তোমার সরলতার সুযোগ নিয়ে। তুমি আমার সম্বন্ধে কোনো কিছু না জেনে কী করে এমন কথা লিখতে পারলে ভেবে অবাক হই। তোমার দুঃসাহসের প্রশংসাও করি। স্বাভাবিক বিবাহিত জীবনের ভাগীদার হওয়ার অধিকার আমার নেই? কেন নেই সে কথা তোমাকে বলবো, তোমাকেই শুধু বলবো, একটি শর্তে। তুমি বলেছ যে কোনো শর্তে তুমি আমার জীবনে সে গোপনতম সংবাদ শুনতে চাও। তোমার সেই ইচ্ছা অপূর্ণ রাখবো না। শর্তটাও পত্র শেষে জানালাম। যে দৃষ্টিবিভ্রমের কথা তোমাকে আমি লিখেছিলাম, সেটা প্রথম কবে হয়েছিল তা আজ আর মনে নেই। কখন তা হবে, কেনই বা হয়, এবং কেন কখনো কখনো হয় না, তাও আমি জানি না। কোনো স্ত্রীলোকের, বিশেষ বয়সের স্ত্রীলোকের সঙ্গে আলাপ করতে করতে হঠাৎ আমার মনে হয় যেন তার কোনো বহিরাবরণ নেই। হঠাৎ তার নিরাবরণ দেহটি আমার চোখের সামনে ফুটে ওঠে। তখন আমার শরীর মনে অদ্ভুত একটা অনুভূতি হয়। আমার বাহ্যিক পরিবর্তন কী হয় তা অবশ্য আমি জানি না, কারণ এ পর্যন্ত কেউ সে কথা আমাকে বলেনি। তবে আমার চেহারায় নিশ্চয়ই কোনো পরিবর্তন আসে, কারণ লক্ষ্য করেছি আমার চোখের সামনের সে মূর্তিটি তখন বিহ্বল হয়ে পড়ে। হয় কেঁদে ফেলে, নয় ছুটে পালিয়ে যায়। একবার তো একজন আমাকে চড়ই মেরেছিল। এই অদ্ভুত রোগের জন্য আমি কোনো মেয়ের দিকে মুখ তুলে তাকাতেও পর্যন্ত পারি না। এই জন্যেই তোমার বোন টুকলির সঙ্গে আলাপ করতে যেতে পারেনি। আমাদের ক্লাসে যে কটি মেয়ে পড়ে তাদের আমি কদিন আগেও চিনতাম না, চোখ তুলে দেখিনি কখনো। আলাপ করা তো দূরের কথা, শুধু বাস্তবই নয়, অনেক সময় যখন মনে মনেও আমি বিশেষ বয়সের কোনো মেয়ের কথা ভাবি, তখন আমার মানস নেত্রে অনুরূপ চিত্র ফুটে উঠতে দেখেছি। তুমিই আমার ব্যতিক্রম সাহা। তোমাকে আমি নিত্য ধ্যান করি। যে তুমি আমার অতি পরিচিত, সে তুমি কেমন জানো? সে তোমার পরনে ধূপছায়া রঙের ঢাকাই শাড়ি, পায়ে আলতা, কপালে সিঁদুরের টিপ। সে তোমার গায়ে ভোরবেলাকার ঠান্ডা হাওয়ার মৃদু গন্ধ। সে তোমার প্রতি পদক্ষেপ মাটি না ছোঁয়া। সে তুমি পাখির পালকের মতো হালকা, নির্বল, নদীর মতো নিষ্কলুষ। তোমার সেই মানসী মূর্তি আমি নিজে হাতে গড়েছি। সে আমার গ্যালাটিয়া। আমি কোনো মতেই সহ্য করব না আমার সেই মানসী প্রতিমার গায়ে একটি আঘাতেরও চিহ্ন। তাই কোনোদিন জানতে চাইনি তুমি দীর্ঘাঙ্গী না খর্বকায়া, তুমি শ্যামা না শুভ্রা, তুমি গাঢ় রঙের শাড়ি ভালোবাসো না হালকা রঙের। যা ইচ্ছা পড়ো তুমি, শুধু টেনে খুলে ফেলো না আমার মানুষের ধূপছায়া রঙের শাড়িখানি। তাই আমার স্বনির্বন্ধ অনুরোধ, তোমার ফটোখানি তুমি আমাকে পাঠিও না সাহা। আমার ফটো আমি তোমাকে কখনো পাঠাবো না। যদি এই বিপুলা পৃথিবীর কোনো প্রান্তে দৈবাৎ দেখা হয় তোমাতে আমাতে, তাহলে আমাকে যেন তোমার মনে হয় ও একজন মানুষ। না হলে তুমি পারবে না সাহা আত্মসংবরণ করতে। হঠাৎ পরিচয় দিয়ে বসবে, আর সঙ্গে সঙ্গে চুরমার হয়ে যাবে আমার স্বপ্ন। আমার সব কথাই তোমাকে জানালাম। সাধারণ মানুষের জীবন আমার কাছে অলভ্য। একজন সাধারণ মানুষ যা চায়, যা পেয়ে খুশি হয়, হয়তো তার তৃপ্তি দিতে পারবে না আমাকে। কে জানে, কোনো নারীর দেহকে আলিঙ্গনাবদ্ধ করে হয়তো নিঃশ্বাস গাঢ়তর হবে না আমার। আমার শুষ্ক ওষ্ঠাধরে পাবে না সেই নারী মোহমদিরার কোনো স্পর্শ। এই অনুমান করার সপক্ষে যুক্তি আছে সাহা। লক্ষ্য করেছি ক্লাসের আর 5টা ছেলে চায় মেয়েদের সঙ্গে ভাব করতে, গল্প করতে, অন্তরঙ্গ হতে। আর আমি অনবরত সুযোগ খুঁজি কী করে ওদের এড়িয়ে যাওয়া যায়। মনে আছে একদিন দাঁড়ভাঙা বিল্ডিংসে উপরে উঠবার সময় সিঁড়ির দিকে না দিয়ে লিফটের দিকে এগিয়ে গিয়েছি। শরীরটা ভালো ছিল না, জ্বর নিয়েই ক্লাসে গিয়েছিলাম। হঠাৎ লক্ষ্য হলো লিফটে একটি মহিলা আর লিফটম্যান ছাড়া তৃতীয় ব্যক্তি নেই। সিঁড়ির দিকে ফেরবার জন্য পা বাড়াতেই মেয়েটি বলল, কী হলো মিস্টার রায়, ক্লাসে যাবেন তো? আসুন। বুঝলাম আমাদের ক্লাসেরই কোনো মেয়ে। ও আমাকে চেনে, আমি ওকে চিনি না। শুনতে না পাওয়ার ভান করে ফিরে আসতে আসতে ভাবছিলাম ও কী ভাবলো। তুমি শুনলে অবাক হয়ে যাবে সাহা, আমি সিনেমা দেখিনি গত 10-12 বছর।
গল্প উপন্যাস অবশ্য পড়ি, না পড়লে পাশ করতে পারবো না। তবে প্রেমের দৃশ্য, মিলনের দৃশ্য, বিশেষ করে নারীর রূপ বর্ণনার পৃষ্ঠাগুলো অন্যমনস্কের মতো উল্টেই যায়। এমন অসম্পূর্ণ অসুস্থ মানুষ নিয়ে কেউ সুখী হতে পারে না সাহা। তোমাকে এত কথা লিখলাম কারণ তুমি সব কথা খুলে লিখতে বলেছিলে। বিনিময়ে আমার একটি মাত্র শর্ত, তুমি আমার সামনে এসে দাঁড়িও না কখনো। এই লিপি বন্ধুত্বই হবে আমাদের ভালোবাসার শেষ দিগন্ত। পারলে ক্ষমা করো আমাকে, আর এই নেহাত অসম্ভব না হলে দুফোঁটা চোখের জল ফেলো বিধাতার এই বিচিত্র সৃষ্টির উদ্দেশ্যে। সেদিন সন্ধেবেলা ভবতারণবাবু বাড়িতে যেতেই ইলা চুপি চুপি এসে বললে, বর্দি আজ এসেছে মাস্টারমশাই, মেজদিকে আজ দেখতে আসবে। দেখতে আসবে? সংবাদটা চমকপ্রদ বই কি। ঘোষাল সাহেব রীতিমতো অতি আধুনিক সাহেব। চলনে বলনে সাজে পোশাকে তিনি ইঙ্গবঙ্গ সমাজের লোক। সুতরাং তিনি যে কন্যার বিবাহে এই প্রাচীন প্রথার মাধ্যমে অগ্রসর হবেন, এটা কৃষ্ণ স্বপ্নেও ভাবতে পারেনি। স্বাভাবিক হতো তার মতে যদি নিত্য কতগুলি শুটার আসতো বাড়িতে। তাদের মধ্যে কারোর সঙ্গে হতো আইভির প্রণয়, কোর্টশিপ এবং পরে বিবাহ। সে যাই হোক, আপাতত ইলুর কাছে প্রাপ্ত লেটেস্ট বুলেটিন হচ্ছে মেজদিকে দেখতে আসবে। সুতরাং ইলুকে আজ বেশিক্ষণ আটকে রাখা চলে না। আসলে তার সকাল সকাল ফিরে যাবার আরও একটি কারণ ছিল। ইলুর খবরের সঙ্গে আরও এক টুকরো সংবাদ ছিল। বড়দি আজ এসেছে। কৃষ্ণ ইলুকে নিয়ে পড়তে বসার অল্প পরেই এলো তার জলখাবার কেষ্ট বেয়ারার হাতে। আর তৎক্ষণাৎ কৃষ্ণের মনে হলো মেজদিকে যখন দেখতে আসবে তখন ইলুকে আজ বেশিক্ষণ আটকে রাখা উচিত নয়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় অকারণে ওর দৃষ্টি উঠে যে দ্বিতলের ক্যান্টিলিভার বারান্দাটায়, দ্বিতলের জানলায়, ত্রিতলের ছাদে। নেই, কেউ নেই, কেউ নেই সেখানে। ইভা কিন্তু এসেছে। ওর ছোট বোনকে আজ দেখতে আসবে। ওদের মা নেই, সুতরাং ইভার দায়িত্ব আছে বইকে। জীবনানন্দবাবুর জীবনের আশা দিন দিন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। সুকান্তর কোনো সংবাদ পাওয়া যায়নি। ভবতারণবাবুকে সে কথা বলেছে ইভা। সন্ধানের ব্যবস্থা তিনি করছেন। ইভাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার ব্যবস্থা ভবতারণবাবুই করেছেন। তিনি জানতেন ইভা ছাড়া এ কাজ হবে না। কানপুর থেকে কোনো চৌধুরী মশাই তাকে দেখতে আসছেন শুনে একেবারে ক্ষেপে গিয়েছিল আইভি। বলেছিল, দেখতে আসবে মানে? ইভাকে অনেক বেগ পেতে হয়েছে। সে জানে কিভাবে আইভিকে শান্ত করতে হয়। মা হারা এই বোনটিকে সে ভালোভাবেই চেনে, যদিও বয়সে সে এমন কিছু বড় নয়। বেশ তো, ওখানে যদি বিয়ে না করতে চায় নাই করবে আইভি। তার ইচ্ছার বিরুদ্ধে তো এটা হতে পারে না। কিন্তু বাপি যখন এই ভদ্রলোককে নিমন্ত্রণ করেছেন তখন তো তাদের সামনে যেতেই হবে আইভিকে, না হলে বাপিরই তো অপমান। আইভি রেগে বলেছিল, হোক অপমান, আই কেয়ার অফ ইট। কথাটা রূঢ়, অত্যন্ত রূঢ়। বাপের অপমানের আশঙ্কায় অন্য কোনো মেয়ে এমন তাচ্ছিল্য প্রকাশ করে না। করলে বিস্মিত হবার কথা শ্রোতার। ইভা কিন্তু একটুও অবাক হয় না। হয় না, তার কারণ ইভা জানে পূর্ব ইতিহাসটা। সরমা যখন মারা যান ইভা তখন কিশোরী, ইলা শিশু, আর আইভি বালিকা। কিন্তু বয়স অনুপাতে আইভি বুঝতে শিখেছিল অনেক কিছুই। মায়ের তিল তিল করে মৃত্যুবরণের আসল কারণটা শুধু ইভাই যে বুঝতে পেরেছিল তাই নয়, বুঝেছিল আইভিও। সরমা ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতের মেয়ে। শুধু রূপের কৌলিনেই ঘোষাল পরিবারে আজীবন থেকে যাবার ভিসা দেওয়া হয় তাকে এ তরফ থেকে। নিষ্ঠাবান প্রাচীনপন্থী ব্রাহ্মণ পরিবার থেকে এলেও সরমা নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করেছিলেন। যদিও সংস্কারের সঙ্গে মনে মনে লড়াই করে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল তার অন্তর্দেশ, কিন্তু সে কথা বাইরের কেউ জানত না। এমনকি ভবতারণীর সন্ধানী গোয়েন্দার চোখকেও মাঝে মাঝে ফাঁকি দিতেন তিনি। পর্ক ধরতে না পারলেও ফর্ক ধরতে শিখেছিলেন। যদিও লক্ষ্মী পুজোটা ছাড়েননি, তবু পক্ষী বিশেষের অত্যাচার নীরবে সহ্য করেছেন আহারের টেবিলে। সেরি ধরতে না পারলেও পার্টিতে যাবার কায়দায় শাড়ি পরতে শিখেছিলেন।
এত করেও কিন্তু সরমা নাগাল পেলেন না ভবতারণের। তার সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ করে ক্রমে তলিয়ে যেতে শুরু করলেন ঘোষাল সাহেব। সরমা তখন যৌবনের মধ্য গগন অতিক্রম করেছেন। সে উদ্যম তখন তার নেই। সব ছেড়ে ছুঁড়ে অবরুদ্ধ করলেন নিজেকে পুজোর ঘরের চতুর্সীমায়। তার সে দুরন্ত অভিমানকে দ্রব করতে এগিয়ে এলেন না ঘোষাল সাহেব। স্রোতের জলে ভেসেই চললেন সরমা, কোল থেকে দূরে, আরও দূরে। ইভা বাপিকে ক্ষমা করেছিল। তার ধারণা ভবতারণের চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু প্রবৃত্তির বিরুদ্ধে যাওয়া ছিল তার সাধ্যাতীত। প্রবৃত্তির কাছে মানুষ যে কতদূর অসহায় তা বুঝতে শিখেছিল ইভা সে কিশোরী বয়স থেকেই। বোধ করি জীবনের সে প্রথম পাটি তাকে উদ্বুদ্ধ করেছে পরিণত জীবনে বিপথগামী উচ্ছৃঙ্খল স্বামীর বিমুখতাকে সহ্য করতে। তাই উপেক্ষিতা মেয়েটি আজও পুডিং তৈরি করতে ভোলে না। আইভি কিন্তু ক্ষমা করতে পারেনি তার বাপকে। তিল তিল করে বদলে গেল আইভি বয়ঃসন্ধির কাল থেকেই। উদগ্র হয়ে উঠল সে মাথা চাড়া দিয়ে। বাপিকে আঘাত করবার জন্য সুযোগ খুঁজত যেন। উচ্ছৃঙ্খলায় ঔদ্ধত্যে সে ছাড়িয়ে উঠতে চাইল বাপের যৌবনকালের রেকর্ড। আর আচরণে ভবতারণ আহত হয়েছেন বুঝতে পারলে খুশি হতো আইভি। যেন দেখিয়ে দেখিয়ে বাড়াবাড়ি করত। মায়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে যেন সে। ভবতারণবাবু সব দেখতেন, সব শুনতেন, কিন্তু চুপ করেই থাকতেন তিনি। সাহস করে শাসন করতেন না মধ্যমা কন্যাকে। ইভা জানে আইভিকে তিনি মনে মনে ভয় পান, যেন কণ্টকিত হয়ে থাকেন। কখন আইভি বলে বসে, এ তো তোমারই শিক্ষা বাবা। বাপকে সহ্য করতে না পারলেও দিদিকে ভীষণ ভালোবাসত সে। ইভাকে অবশ্য দিদি বলে ডাকে না আইভি, নাম ধরেই ডাকে, বান্ধবীর মতো ব্যবহার করে। কিন্তু দিদির জন্য পারে না এমন কোনো কাজ নেই তার। শেষ পর্যন্ত দিদির অনুরোধে আইভি রাজি হলো দেখনেওয়ালাদের সামনে দেখা দিতে। গেল সে, কিন্তু উদ্ধত বিদ্রোহীর মতোই গেল। সন্ধ্যাবেলা এলেন ভদ্রলোকেরা। চৌধুরী সাহেব বৃদ্ধ মানুষ, কানপুরে মস্ত ট্যানারির কারবার, বিলাত ফেরত বিলিতি কায়দার মানুষ। শোনা যায় তিনি নাকি ঘোষাল সাহেবের চেয়েও উগ্র পর্যায়ের সাহেব। এসেছেন কিন্তু ধুতি পাঞ্জাবি পরে, সিল্কের চাদর কাঁধে, হাতির দাঁতে ছড়ি হাতে, হরিণের চামড়ার চটি পায়ে। অগাধ সম্পত্তির মালিক। ছেলেটিকে বিলাতেই লেখাপড়া শিখিয়েছেন স্কুল পর্যায় থেকে। একটি সুন্দরী শিক্ষিতা আধুনিকা পাত্রী খুঁজছেন তিনি। তার সঙ্গে এসেছে অল্প বয়সী একটি ছেলে, সুটেড বুটেড বরের বন্ধু। ওদের দুজনকে ভবতারণ নিয়ে এসে বসালেন দ্বিতলে বড় ঘরে। অল্প পরে ইলুর হাত ধরে আইভি এসে বসল ঘরে। নিজে প্রসাধন করেনি, তা দেখলেই বোঝা যায়, কারণ সাজটা উগ্র হয়ে ওঠেনি মোটেই। ইভার নির্দেশ মতো বৃদ্ধকে সে প্রণাম করল, হাত তুলে নমস্কার করল পাত্রের বন্ধুকে। পর্দার আড়ালে স্বস্তির নিঃশ্বাস ফেলে ইভা। যাক, তাহলে বিসদৃশ কিছু করবে না আইভি। পর্দার এপাশে আসায় কোনো বাধা ছিল না, বস্তুত আসবেই ভেবেছিল ইভা। কিন্তু চৌধুরী সাহেব হঠাৎ চৌধুরী মশাই সেজে মেয়ে দেখতে আসায় সে অন্তরাল বর্তিনী হয়ে থাকাটাই বাঞ্ছনীয় মনে করল। চৌধুরী মশাই প্রশ্ন করলেন, নামটা কি মা তোমার? এ অবধারিত প্রশ্নটা হবে জানা ছিল। ইভা বলেছিল, নাম জিজ্ঞাসা করলে বলবি শ্রীমতী আইভি ঘোষাল। আইভি বলেছিল, কেন, মিছে কথা বলবো কেন? শ্রী আমার ত্রিসীমানায় নেই। চিরকাল যা বলেছি তাই বলবো, মিস আইভি ঘোষাল। ইভা ওকে ছদ্ম তাড়না করে বলেছিল, দূর পাগলি, তা বলি না। সেই কথাগুলো মনে পড়ল আইভির। বলল, আমার নাম আইভি। বৃদ্ধ একটু হেসে বললেন, আইভি? আইভি মানে কি মা? আড়াল থেকে ইভা বুঝতে পারে মর্মান্তিক চটেছে আইভি এই অপ্রাসঙ্গিক অসঙ্গত প্রশ্নে। বৃদ্ধকে আইভি আপাদমস্তক দেখে নেয় একবার। রিংয়ে নামবার আগে যেমন করে তাকিয়ে দেখে যোদ্ধা তার প্রতিপক্ষকে। তবু বিচলিত না হয়ে বলে, আইভি হচ্ছে একরকমের ক্রিপার, ফয়কাস পামিলা। বৃদ্ধ তার টাকের উপর হাত বুলিয়ে বলেন, ইংরাজিটা আমি ভালো বুঝি না মা, যা বলার তুমি বাংলাতেই বলো মা, কেমন?
আইভি জানত ভদ্রলোক বার তিনেক ইউরোপ আমেরিকা ঘুরে এসেছেন। সে কোনো জবাব দেয় না, জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। গান গাইতে জানো? না। আইভি চোখে চোখ রেখে বলল। নাচতে? না। সুর চড়েছে এক পর্দা। বৃদ্ধ অ্যাক্টিভ নস শোনেন। আইভি বলে, বাই দ্য ওয়ে, আপনাদের ছেলে নাচতে জানে? ভবতারণ সচকিত হয়ে ওঠেন। বরের বন্ধু রুমাল দিয়ে মুখটা মুছে ইলু পর্যন্ত সাদা হয়ে যায়। চৌধুরী সাহেব অর্থাৎ বর্তমানে চৌধুরী মশাই কিন্তু বিরক্ত হলেন না। হেসে বলেন, জানি, তোমার কিন্তু 1 নম্বর হার হলো মা। আইভি নড়ে চড়ে বসে। আমার ছেলে খুব ভালো টেনিস খেলতেও জানে। কেমব্রিজ ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেছে সে। মানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছে বলতে চান? বৃদ্ধ হেসে বলেন, ঠিক তাই মা। তা তুমি টেনিস খেলতে জানো? জানি। রাত্রে? সামান্য। চৌধুরী বলেন, এর হাতের লেখাটা একটু দেখতে চাই। একটু কাগজ কলম দেবেন তো ঘোষাল মশাই। এবার ভবতারণও বিরক্ত হয়ে ওঠেন। চৌধুরী সাহেব সম্বন্ধে তিনি কি ভুল সংবাদ পেয়েছিলেন নাকি? শুনেছিলেন তিনি আলোকপ্রাপ্ত শিক্ষিত লোক, কিন্তু একই ধরনের পরীক্ষা। মনে মনে কণ্টকিতও হয়ে ওঠেন। আত্মজাকে চিনতে তো বাকি নেই তার। ইলু এনে দেয় কাগজ কলম। চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ থেকে যে কোনো একটি পংক্তি লেখো তো মা। আইভি লক্ষ্য করল লাইন না বলে এবার সাবধানে পংক্তি বলেছেন তিনি। একটা আন্ডারকাট সুকৌশলে এড়িয়ে গেলেন চৌধুরী। বিনা বাক্য ব্যয় খসখস করে কি যেন লিখে কাগজটা ফেরত দেয় চৌধুরীর হাতে। চৌধুরী কাগজটা নিয়ে দেখেন। স্মিত হাসি ফুটে ওঠে ওর ওষ্ঠপ্রান্তে। কাগজখানা তিনি বাড়িয়ে ধরেন ভবতারিণীর দিকে। বলেন, সুন্দর হাতের লেখা। ভবতারণ দেখেন কাগজে লেখা আছে, সংক্ষেপে বলতে গেলে, হিং টিং ছট। মুখটা লাল হয়ে উঠল তার। বুঝলেন এ অধ্যায়ের এখানেই জবনিকা। 26 খণ্ড রবীন্দ্র রচনাবলীর মধ্যে থেকে মুহূর্ত মধ্যে এমন একটি মোক্ষম লাইন যে খুঁজে নিয়ে তুলে ধরতে পারে বাপের বয়সী ভদ্রলোকের হাতে, তার নির্বাচন ফলাফল জানতে আর বাকি কি? ভবতারণ আশা করেন আর কোনো প্রশ্ন করবার প্রয়োজন হবে না নিশ্চয়ই চৌধুরী মশাইয়ের। কিন্তু তার আশা নির্মূল করে বৃদ্ধ মৃদু হাস্যে প্রশ্ন করেন, মনে করো আমার ঘরে তুমি এসেছ। এমন একদিন আমার বাড়িতে, মানে তোমার বাড়িতে, একজন অতিথি এসেছেন। ঘরে শুধু চাল ডাল আর তেল নুন আছে। তুমি কিভাবে অতিথি সৎকার করবে? যেন স্থানটা হাজরা রোড নয়, মুচকুন্দপুর গ্রাম, আর সময়টা ঊনবিংশ শতাব্দীর শেষ পাদ। আইভি মর্মভেদী দৃষ্টিতে প্রতিপক্ষকে একবার দেখে নিয়ে গম্ভীরভাবে বললে, চাকরকে হোটেলে পাঠাবো। চৌধুরী হেসে বললেন, ধরো মা চাকর নেই, তাহলে আপনার ছেলেকে বাজারে পাঠাবো। ধরা যাক ছেলেও বাড়ি নেই মা, তখন আমি আপনাকেই বলবো বাজারে যেতে। আমাকে? হা হা করে হাসেন চৌধুরী মশাই। বলেন, বেশ বেশ, তুমি যেন আমাকে বললে বাজারে যেতে, কিন্তু ধরো আমি জবাবে বললাম, আমি যে কপর্দকহীন মা, আমার কাছে তো একটি পয়সা নেই, আমি একেবারে দেউলে হয়ে গেছি। আইভি হাসল। প্রতিপক্ষের ছিদ্র এতক্ষণে নজরে পড়েছে তার, এবার নিশ্চিত নকআউট। বিনয় বিগলিত হয়ে বললে, আমি তখন চালে ডালে মিশিয়ে খিচুড়ি রাঁধব, ডাল বেটে বড়া ভেজে অতিথিকে খেতে দেব। একগাল হেসে বৃদ্ধ বলেন, পাস্ট উইথ ডিস্টিংশন। অর্থাৎ শ্বসনবাণী পাশ করেছি? করেছ মা, এখন তুমি যেতে পারো। ইলু উঠে দাঁড়ায়, হাত ধরে আকর্ষণ করে আইভির। সে ওঠে না, বলে, আর কিছু জিজ্ঞাসা নেই আপনার? চৌধুরী বলেন, না মা, নেই, তুমি ভিতরে যাও। এবার তাহলে আমার একটি প্রশ্নের জবাব দেবেন? ভবতারণবাবু উৎকর্ণ হয়ে ওঠেন। তাড়াতাড়ি বলেন, তুমি ভিতরে যাও আইভি। যাচ্ছি বাপি, যাচ্ছি, তবে যাবার আগে একটা কৌতূহল চরিতার্থ না করে যেতে পারছি না।
আপনি আমার একটা প্রশ্নের জবাব দেবেন এবার? চৌধুরী সহাস্যে বলেন, বলো বলো মা বলো। আইভি এক নিঃশ্বাসে বলতে থাকে, অতিথি তো খুশি হয়ে চলে গেলেন। তারপর আমি বললাম, বাবা ও বেলা কি রান্না হবে? আপনি কি জবাব দেবেন? ঘরে সূচিভেদ্য নিস্তব্ধতা। আইভি শুধু মনে মনে গুনছে, 1, 2, 3, 4। আপনি ন্যাচারালি বলবেন, আমরা যে দেউলিয়া মা। আমি বলবো, আপনার এত বড় সম্পত্তি উড়িয়ে পুড়িয়ে দিলেন কি করে? আপনি কি জবাব দেবেন? এবারেও বাক্যস্ফূর্তি হয় না চৌধুরী মশাই। 5, 6, 7। ভিতরে দরজা খুলে ঘরে আসে ইভা। আইভির বাহুমূল ধরে আকর্ষণ করে। সে কিন্তু একগুঁয়ে জন্তুর মতো মাটি কামড়ে ধরে বলে চলে, একদিনের অতিথিকে আপ্যায়ন করার দায় ছিল আমার, কিন্তু আমাকে যে আপনি চিরদিনের অতিথি করে নিয়ে গেছেন, সেই দায় থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন দেউলিয়া হয়ে যাওয়ার পর? ইভা জোর করে ওকে টেনে তোলে। কি পাগলামি করছিস আইভি? পাগলামি নয় ইভা, ভদ্রলোককে আমি শুধু বুঝিয়ে দিতে চাই, নো প্রবলেম কুড বি সলভড দ্যাট স্টার্স উইথ অ্যান অ্যাবসার্ড হাইপোথিসিস। পরীক্ষক যে অঙ্ক নিজে কষতে পারে না, সেটি প্রশ্নপত্রে দেবার কোনো অধিকারই তার নেই। এটাই শুধু বুঝিয়ে দিতে চাই আমি। আচ্ছা চলি, নমস্কার। 8, 9, 10। নক আউট চৌধুরী সাহেব নির্বাক পড়ে রইলেন। দুই বোনকে নিয়ে ভিতরে চলে গেল আইভি। ভবতারণবাবু তার আত্মজাকে ডেকে কোনো কৈফিয়ত তলব করলেন না। ইভা জানত তা তিনি করবেন না, করবার সাহস তার নেই। ইভা কিন্তু তাই বলে চুপ করে তো থাকতে পারে না। মাতৃহীন ছোট বোনের দায়িত্ব যে তার। যৌবন চঞ্চল উচ্ছল প্রকৃতির এই ছোট বোনটির জন্যে তার মনে উৎকণ্ঠার অবধি নেই। তার নিজের জীবন ব্যর্থ হয়ে গেছে। জীবনে চলার পথে যে সাথী এলো, তার সঙ্গে হাত ধরে চলার সৌভাগ্য থেকে সে বঞ্চিত। স্বামী তাকে নেয় না। এ যে কত বড় বঞ্চনা, কত বড় লজ্জার কথা, সে একমাত্র ইভাই বোঝে। তবু তাকে হাসতে হয়, লোকজনের সঙ্গে মেলামেশাও করতে হয়। মনের মতো সাথী না পাওয়ার দুর্ভাগ্যের কথা মর্মে মর্মে জানে ইভা। তাই তার একান্ত ইচ্ছা, অন্তত আইভির বেলা যেন আবার নির্বাচনে ভুল না হয়। আইভি যেন তার দ্বিতীয় সত্তা, সে যেন দ্বিতীয় ইভা। তাই আইভির জীবনের শান্তিতে যেন তারই অশান্ত আত্মার তৃপ্তি। কানপুরের সম্বন্ধটা ভেঙে গেছে, যাক, তাতে দুঃখ নেই। অজানাকে বড় ভয় ইভার। অচেনাকে বিশ্বাস করতে মন ওঠে না ইভার। চৌধুরী তনয়কে সে চোখে দেখেনি, তাই বিশ্বাস করতে পারে না। সে যদি ভুল বোঝে আইভিকে, যদি না চিনতে পারে, কেমন ধরনের মানুষ সে তাই বা কে জানে। সুন্দর, স্বাস্থ্যবান, শিক্ষিত, এসব বিশেষণের মূল্য কি? ও দিয়ে কি মানুষের মনকে যাচাই করা যায়? মনটাই তো সব। আরও দুটি সুন্দর, স্বাস্থ্যবান, শিক্ষিত মানুষকে কি দেখেনি ইভা? তারা কি ওর মনের রামধনুর উপর কালো মেঘের আস্তরণ টেনে দিয়ে উধাও হয়ে যায়নি কোনো অলক্ষ্য দিগন্তে? এ বরং ভালোই হয়েছে, কৃষাণু রাজি আছে আইভিকে বিয়ে করতে। কৃষাণু রায়। ইভার জোড়াভুরুতে জেগে ওঠে একটা কুঞ্চন। মনে পড়ে সব কথা। প্রথম দিন থেকে ওদের মেলামেশার ঘটনাগুলো রোমন্থন করতে থাকে। মনে পড়ে শেষ দিনের শেষের কথাটা। কৃষাণু বলেছিল, আপনার বাবাকে বলবেন তার প্রস্তাবে আমি রাজি আছি। আরও মনে পড়ল ইভা প্রশ্ন করেছিল, কি করে বুঝলেন? কৃষাণু উত্তরে বলেছিল, মা গঙ্গা আজ আমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। শুনে তীব্র আঘাত পেয়েছিল ইভা। সেই আঘাতের ক্ষতচিহ্ন আজও তার বুকে লেগে আছে। তারপর থেকে আর সে একদিনও কৃষাণুর সামনে এসে দাঁড়াতে পারেনি হেসে কথা বলতে, কৌতুক করতে। তার বন্ধুত্বের, সখিত্বের স্বীকৃতি পাওয়ার পরেই সে সরে গেছে নেপথ্যে। কারণ ইভাই, পত্র লেখা নয়। সংস্কৃতের ছাত্রী ছিল ইভা। কাদম্বরী তার ভালোভাবেই পড়া আছে।
কবি বাণভট্টের অপূর্ব সৃষ্টি কাদম্বরী। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে সুর মিলিয়ে ইভাও বলে কবি অন্ধ। যুবরাজ চন্দ্রাপীর কাদম্বরীর সঙ্গে মিলনের প্রতীক্ষায় প্রহর গুনছেন। কাদম্বরীর ধ্যানে তার দিন যায়, রাত্রি যায় স্বপ্নে। এমন সময় কৈলাস নামে এক কঞ্চুকি রাজকুমারী পদপ্রান্তে এনে নামিয়ে দিল একটি অনতি যৌবনা নারীকে, পত্রলেখা। কবি বলছেন, তার মাথায় ইন্দ্র গোপকীটের মতো রক্তাম্বরের অবগুণ্ঠন, ললাটে চন্দন তিলক, কটিতে হেমমেখলা, কোমল তনুলতার প্রত্যেকটি রেখায় যেন সদ্য নূতন অঙ্কিত। কঞ্চুকি রাজকুমারকে জানালেন এই অপরূপ নারীরত্নটি পরাজিত কুলুতেশ্বরের দুহিতা, বন্দিনী, পত্রলেখা এর নাম। এই অনাথা রাজদুহিতাকে রাজকুমারের তাম্বুল করক বাহিনী ভুক্তা করা হয়েছে। কঞ্চুকি আরও বলেন, ইহাকে সামান্য পরিজনের মতো দেখিও না, শিষ্যার ন্যায় দেখিও, অন্তরঙ্গ সুহৃদের ন্যায় তোমার নর্ম সহচরী করিও। পত্রলেখা হল রাজকুমারীর অন্তরঙ্গ বান্ধবী। চন্দ্রাপীঠ তার সঙ্গে কাদম্বরী কথা বলতেন, কাদম্বরীর প্রতি তার মনের উচ্ছ্বাসও ব্যক্ত করতেন। পত্রলেখা হাসত, গল্প করত, রাজকুমারকে নানাভাবে সেবা করত। রাজকুমার যখন দিগ্বিজয় যাত্রা করেন তখন একই হস্তিপৃষ্ঠে সে তার কোল ঘেঁষে বসে। তিনি যখন শিবিরে রাত্রিকালে নিজ শয্যায় শায়িত, তখন স্মৃতি তলবিন্যস্ত কুঠার উপর সখী পত্রলেখা প্রসুপ্তা থাকে। ক্ষণকালের জন্য এই সেবাপরায়ণা প্রিয় সখীর প্রতি কোনো চিত্তচাঞ্চল্য বোধ করেছেন রাজকুমার চন্দ্রাপীঠ, এমন কথা ঘুণাক্ষরেও ইঙ্গিত করেননি কবি বাণভট্ট। পত্রলেখা কিছুদিন কাদম্বরীর সঙ্গে একত্র বাস করে যখন রাজকুমারের কাছে ফিরে এলো দূতী হিসেবে খবর দিতে, তখন রাজকুমার আনন্দের আতিশয্যে প্রিয় বান্ধবী পত্রলেখাকে আলিঙ্গনবদ্ধ করলেন। আশ্চর্য, পত্রলেখার মতো পূর্ণ যৌবনা প্রিয় সখীকে আলিঙ্গনবদ্ধ করেও কি রাজকুমারের বুকের মৃদঙ্গ বেজে ওঠেনি? শিরায় শিরায় রক্তস্রোত দ্রুততর হয়নি? তপ্ত যৌবনের তাপটুকু কি তার কপাট পক্ষে স্পর্শ করেনি? সেই আলিঙ্গনবদ্ধ মুহূর্তটিতেও কি কাদম্বরীর আলেখ্যের উপরে পত্রলেখার বাস্তব উপস্থিতিটা উপলব্ধি করতে পারেননি যুবরাজ? তবে সে কথা কেন লিখলেন না বাণভট্ট? কাদম্বরী পড়তে পড়তে মনে আছে এবার সে বলেছিল, ঠিকই বলেছেন রবীন্দ্রনাথ, কবি অন্ধ। আজ তার মনে হয় কবি অন্ধ নন। পত্রলেখার চিত্তচাঞ্চল্যের কথা কবি লেখেননি, কারণ সে কথা তাকে বলেনি পত্রলেখা। কবির কানে কানে সে নায়ক নায়িকারা কথা বলে যায়। ঔপন্যাসিকের নিদ্রাহীন রাত্রে তার উপন্যাস বর্ণিত পাত্রপাত্রীরা এসে হানা দেয়। তারা দাবি করে লেখককে তার আধতন্দ্রার ঘোর থেকে টেনে তুলে বলে, কই আমার কথা কই বলছো? আমাকে তুমি সৃষ্টি করেছ, তাই আমার প্রাপ্য কড়াই গণ্ডায় মিটিয়ে দিতে হবে তোমাকে। এবার নিজে কবি নয়, লেখক নয়, তবে এটা সে জানে। দুঃখের বিষয়, পত্রলেখা কোনো দিন কবি বাণভট্টের কাছে গিয়ে তার দাবি জানায়নি কখনো। তার ইতিকথা যে বড় সংকোচের, তার ইতিকথা যে বড় লজ্জার। কোন লজ্জায় সে বলবে, ওগো কবি, তুমি লেখো আমার কথা। ওই তোমার গল্পের নায়ক, যে তোমাকে বুকে জড়িয়ে ধরেও তোমার নায়িকার চিন্তায় বিভোর থাকে, তাকে আমি ভালোবাসি। এই কথা কটা লিখে রেখো তোমার কাব্যে। কোনো নারী এ কথা বলতে পারে না, আর কেউ না জানলেও ইভা জানে। রবীন্দ্রনাথ বিস্ময় প্রকাশ করেছেন, হতভাগিনী বন্দিনীর প্রতি কবির ইহা অপেক্ষা উপেক্ষা আর কি হইতে পারে? একটি সূক্ষ্ম যবনিকার আড়ালে বাস করিয়াও সে আপনার স্বাভাবিক স্থান পাইল না। পুরুষের হৃদয়ের পাশে সে জাগিয়া রহিল, কিন্তু ভিতরে পদার্পণ করিল না। কোনো দিন একটা অসতর্ক বসন্তের বাতাসে এই সখিত্ব পর্দার একটি প্রান্তও উড়িয়া পড়িল না। তাই রবীন্দ্রনাথ বলেছেন, আমরা বলি কবি অন্ধ। এভাবে ওই সুরে সুর মিলিয়েছিল একদিন, আজ বোঝে ভুল করেছিল সে। কবি অন্ধ নন, কবি চক্ষুষ্মান, কবি দ্রষ্টা, মূর্খ পাঠক পাঠিকাই অন্ধ। কবি ঠিকই চিনেছিলেন চন্দ্রাপীড়কে,
পুরুষ জাতটাই অমনি। হয়তো পত্রলেখাকে বুকে জড়িয়ে ধরে কাদম্বরীকে কল্পনা করেছিল সে। পত্রলেখা দেহে কাদম্বরীর স্পর্শ কল্পনা করেই মনে মনে তৃপ্ত হয়েছিল চন্দ্রাপীর। ভেবেছিল পত্রলেখা আজ চোখে আঙুল দিয়ে তাকে দেখিয়ে দিয়েছে আর পাঁচজনের মতোই স্বাভাবিক সে। দুঃখ নেই তাতে, কাব্যে উপেক্ষিতা হয়েই থাকবে ইভা। সে যদি কোনো ঔপন্যাসিকের একটি চরিত্র হতো, তাহলে সেই লেখকের বিনিদ্র রজনীতে সে কোনো দাবি নিয়ে উপস্থিত হতো না। পত্রলেখার মতোই সে নীরব উপেক্ষাস হয়ে সরে থাকত। চন্দ্রাপীর কাদম্বরীর মিলন দৃশ্যটিকে এগিয়ে আনত শুধু। এতদিনে মনকে জয় করেছে সে, আর ছেলে মানুষই করবে না কখনো। ছেলে মানুষই বই কি, সেদিন তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছে। কেন বোকার মতো বলে বসেছিল কৃষাণুকে, আমি আপনার মনের সব কথা জানি? কি জানতো সে? কি জানে? যা জানতো তা তো সব ভুল। ইভা অন্নপূর্বা, তার প্রতি দৃষ্টিই নেই কৃষাণুর। সে ঘর বাঁধতে চায়, জীবনের পাট নিতে চায়, ইভার কথা সে চিন্তাও করে না। অলস প্রণয়ের অহেতুক উচ্ছ্বাস নেই তার। আইভিকেই সে সাথে হিসেবে চায়, শুধু মনে তার কি একটা সংশয় আছে বলেই বাধা। কৃষাণু নারীভীত, তাই বিয়ে করতে তার ভয়। মা গঙ্গা তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সে আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ।